আমার নাম তাওহিদ রহমান। আমি ঢাকার মহাখালী থেকে বলছি। ঘটনাটা ঘটে আমার নানুর সাথে। ২০০৯ সালের ঘটনা। ঘটনাটি ঝালকাঠি জেলার। আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার নানু ছিলেন খুবই ধার্মিক একজন মানুষ। ঘটনাটি যখন নানুর সাথে ঘটে তখন তার বয়স ৫০-এর কাছাকাছি। নানু ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন। আমার জীবনে আমি তাকে ৫ ওয়াক্ত নামাজ কখনো মিস করতে দেখিনি। যাই হোক, একদিন ফজরের নামাজ আদায়ের জন্য নানু ঘুম থেকে উঠে অজু করতে বের হলেন। সময়টা ছিল শীতের সময়। ভাই, আমি একটু আগে বলে রাখতে চাই যে আমার নানুর বাড়ি যেই কলপাড় ছিল, সেটা আমার নানু অজু করতে যেই কলপাড় থেকে কিছুটা সামনেই একটা বিরাট বড় জাম গাছ ছিল। প্রতিদিনের মতো সেদিনও নানু অজু করার উদ্দেশ্যে কলপাড়ে যান। নানু কলপাড়ে আসার পরে হঠাৎ তার চোখ পড়ল ওই বড় জাম গাছটার দিকে। নানু দেখলেন একটা সাদা অবয়বের মতো কিছু একটা জাম গাছের পাশে দাঁড়িয়ে আছে। নানু খুব সাহসী একজন মানুষ ছিলেন, তাই তিনি প্রথম প্রথম বিষয়টিকে স্বাভাবিক মনে করছিলেন। নানু ভেবেছিলেন এটা হয়তো কোনো মানুষই হবে। নানু তখন অবয়বটাকে উদ্দেশ্য করে একটা ডাক দেন, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসলো না। নানু বললেন, কে ওখানে? কে জামতলায় দাঁড়িয়ে আছে? কিন্তু কোনো সাড়া আসছে না। এবার ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনা। নানু দেখলেন অবয়বটা উচ্চতা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। এই অবস্থা দেখে নানু বেশ ভয় পেয়ে যান। নানু তখন উজু না করেই ঘরে চলে আসেন। নানু কাউকে কিছু বলেননি। এই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে বিভিন্ন প্যারানরমাল ঘটনা। নানু রাতে ঠিক মতো ঘুমাতে পারতেন না। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে নানু স্বপ্নে দেখতেন একটা সাদা কাপড় পরিহিত লোক নানুকে বলছে, তুই আর বাঁচবি না, আমি ফিরে এসেছি, এবার তোর আর রক্ষে নেই। এছাড়াও নানু প্রায় দেখতেন তার ঘরের ভেতরে ৩টা সাদা বেড়াল মারামারি করছে। এমনকি নানু রাতে ঘুমাতে যাওয়ার আগে অনুভব করতেন কেউ যেন তাকে ডাকছে। নানু শুনতে পেতেন যেন কেউ নানুর নাম ধরে ডাকছে। শুধু নানুর সাথেই এমন অদ্ভুত ঘটনা ঘটত। এভাবে প্রায় ২০ দিন কেটে গেল। নানু আর এই অশান্তি সহ্য করতে পারছিলেন না। এবার নানু বাসার সবাইকে পুরো ঘটনাটা খুলে বললেন। নানুর ঘটনা শুনে তার পরের দিন একজন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ বাড়িতে এসে সবাইকে বললেন, এই বাড়িটাতে খারাপ জিনের নজর পড়েছে। জিনটা শুধু নানুকেই ভয় দেখাচ্ছে। শুধু নানুকে ভয় দেখানোর কারণ কি ছিল সেটা আমরা কেউই বুঝতে পারছিলাম না। কবিরাজ বললেন, এই জিনকে হাজির করতে হবে, তারপর সবকিছু জানা সম্ভব হবে। এরপর কবিরাজ কিসব মন্ত্র পড়ে সেই জিনের সাথে কথা বলা শুরু করলো। বাড়ির সবাই দেখছে কবিরাজ একটা অদৃশ্য কিছুর সাথে কথা বলছে। সবাই শুধু কবিরাজের কণ্ঠই শুনতে পাচ্ছিল, কিন্তু ওই জিনের কথা কেউই শুনতে পাচ্ছিল না। কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই যেন দূরে সরে যায়। এরপর বেশ কিছুক্ষণ ধরে কবিরাজ এবং জিনের মধ্যে কথাবার্তা হলো। জিনের সাথে কথা শেষ হওয়ার পরে কবিরাজ সবাইকে বলল, এই জিন আপনাদের বাড়িতে নতুন এসেছে। জিনটা নাকি নানুর ক্ষতি করার জন্যই এখানে এসেছে। কবিরাজের সাথে সবাই জানতে চাইল যে কি কারণে এই জিন নানুর ক্ষতি করতে চায়। কবিরাজ বলল, নানুর বাবার সাথে নাকি এই জিনের শত্রুতা ছিল। আমার নানুর বাবার কারণে এই জিনের ক্ষতি হয়েছিল। জিনটা নাকি নানুর বাবার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু জিনটা নানুর বাবার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু জিনটা নাকি তাকে বলেছিল, তোকে হয়তো কোনো কিছু করতে পারলাম না, কিন্তু তোর কোনো কাছের মানুষের ক্ষতি আমি করবই। এই কথা বলে জিনটা চলে গিয়েছিল। এই কারণেই মূলত এত কিছু। কবিরাজ আরো বলল, এই ২০ দিন ধরে জিনটা খুব চেষ্টা করেছে নানুর ক্ষতি করতে, কিন্তু নানু ৫ ওয়াক্ত নামাজ পড়ার ফলে এই জিনটা নানুর কোনো ক্ষতি করতে পারেনি। এরপর কবিরাজ নানুদের বাড়ির চারপাশে ৪টা গর্ত করে তার মধ্যে একটা করে তাবিজ পুঁতে দেন এবং বাড়িটা বন্ধ করে দেন। এবং সবার উদ্দেশ্যে কবিরাজ বললেন, এই জিনকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব হবে না, তবে আমি বাড়ি বন্ধ করে দিয়েছি, এতে করে জিনটা বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু বাইরে বের হলে অবশ্যই নানুকে কবিরাজের দেয়া তাবিজ পরেই বের হতে হবে। তারপর কবিরাজ পরিবারের সবাইকে সাবধানে থাকতে বললেন। এরপর কবিরাজ চলে গেলেন।
এরপর থেকে নানুর সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু জিনটা নাকি এখন পর্যন্ত ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, এটা বলেই সবাই ধারণা করে। আমি নিজেও যখন নানু বাড়িতে বেড়াতে মাঝে মাঝে যাই, তখন আমি এলাকাবাসীর মুখে শুনেছি এই জিনের ব্যাপারে বিভিন্ন কথা। তো ভাইয়া, এটাই ছিল আমার নানুর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005 কি 6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক, এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন, সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তো বা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার ওনার যে ঘোড়ার সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই এক করে আসে না। তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকটা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না? দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির। তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি ফল পেলেন না, জয়লাভ করতে পারেননি। কিন্তু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়
তোকে আমি দেখে নেব। এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘোড়ার আস্তা বলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন আর বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রীও অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে। সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারতো, সে সুঠামদেহী ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন, সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকা ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করে নাই, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায়, সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির।
এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন, কি হয়েছে? তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে, কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে, কি সমস্যা? তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন, না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না। তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে, গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন, এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন, এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা। না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ভাব এসেছে, ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। মানে কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সব বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন কালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকমভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ ক্রমশ জোরালো হয়। কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা আর সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, মানে আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়। কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে, উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে
আর হয়তো বা আস্তা বলে রাখা যাবে না। তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে, কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে, ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছ। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু শয্যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও, আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে তাকে ক্ষমা করে না, এবং ওই মৃত্যু শয্যায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে, আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ির থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশিই হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না। সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতো। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরও কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে, যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা, কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ। পাওয়া যায় এনায়েত ফকিরকে।
সেই ঘোড়াটির মতো একই রকমভাবে মর্মান্তিকভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিকগুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না। অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহও মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তো বা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকত। সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা রংপুরের এক গ্রামের, যার নাম চর বেলতলি গ্রাম। জায়গাটা একদমই শান্ত একটা জায়গা, অনেক সুন্দর একটা গ্রাম। কিন্তু রাত হলেই এই গ্রামের মানুষ তাদের নিজেদের সেফটির কথা চিন্তা করে ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিত। কারণ গ্রামের শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর ছিল, যেই ঘরটাকে সবাই বলতো হুজুরের বাড়ি বলে চিনত। অনেকেই বলে এই ঘরটায় অনেক বছর আগে একজন ব্যক্তি থাকতো, যিনি নাকি জিন ডাকার কাজ করত, জিনদেরকে নিয়ে খেলা করত, জিনদের সঙ্গেই তার বসবাস ছিল। এবং এক রাতে সেই তার ঘরটাতে আগুন লেগে যায়, যার ফলে সেই যে লোকটা ছিল সেখানে অদ্ভুত রকমের একটা রহস্যের মধ্য দিয়ে তিনি সেখানেই মারা যান। এবং এরপর থেকেই এই হুজুরের ঘরটাকে নিয়ে, অবশিষ্ট অংশটাকে নিয়ে বিভিন্ন রকমের ঘটনা শোনা যায় এলাকায়। তো এই জায়গাটা এমন একটা জায়গা যে এলাকার মেইন জায়গা হিসেবেও অনেকেই চিহ্নিত করে। যেই এলাকার, সেই এলাকার হচ্ছে শেষ প্রান্ত, এবং অন্য এলাকা দিয়ে এই এলাকাতে ঢোকার জন্য একদম শুরুর প্রান্ত। তাহলে রাসেল ভাই বুঝতেই পারছেন যে জায়গাটা কত একটা গুরুত্বপূর্ণ জায়গা। যাই হোক, একদিন আমার বন্ধু রাফি, সে আসলে এইসব কিছু বিশ্বাস করতো না। সে বলতো যে কবে কোন হুজুর মারা গেছে না গেছে সেই বিষয়টা নিয়ে এখনও আসলে একটা জায়গা দিয়ে ভয় করা একটা জায়গায়, এইসব কিছু তিনি কোনোভাবেই বিশ্বাস করতেছিল না। যাই হোক, একদিন সে রংপুর থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ সে হঠাৎ করে বাড়ি থেকে ফোন পায় যে তার মা অসুস্থ। তাই
সে আর কোনো অপেক্ষা না করে সেই রাতেই বাড়ি ফেরার দিকে রওনা হলো। তো রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি যে রংপুর থেকে যাওয়ার সময় সেই গ্রামটার ওই যে মানে হুজুর যেখানে মারা গিয়েছিল সেটা শুরুতেই পড়ে, তারপরেই গ্রামে ঢুকতে হয়। কিন্তু গ্রামবাসীরা যেহেতু ওই জায়গায় সমস্যা হয় এজন্য তারা ব্যবস্থা করে বিকল্প একটা রাস্তা তৈরি করে, যেই রাস্তা দিয়ে গেলে একটু সময় লাগে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু আমার বন্ধু রাফি সে আমি প্রথমেই বললাম সে একটু সাহসী স্বভাবের। সে মানে মানে কোনো বাধা না বেরিয়ে সে ভাবলো যে সোজা রাস্তা দিয়েই সে যাবে। মানে ওই যে হুজুরের যে বাড়িটা আছে সেই বাড়িটার পাশ দিয়েই যেই রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়েই সে বাড়ি যাবে। সেদিন আকাশে একদমই চাঁদ ছিল না। চারপাশে শুধু কুয়াশা আর শীতল একটা হাওয়া বইছে। রাফি তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনের দিকে দেখছে আর মানে হাঁটতেছে, যাচ্ছে। তো যেতে এই একটা সময় সেই টিনের ঘরটা একদম তার সামনে এসে পড়ে। মানে রাস্তা দিয়ে যাচ্ছে পাশেই সেই ঘরটা। কিন্তু আশাজনক ভিতর হলো যে ভিতর থেকে মনে হচ্ছে যে ধীরে, ধীরে কেউ একটা তেলাওয়াত করছে। মানে কোরআন শরীফ তেলাওয়াত করার একটা শব্দ শুনতে পাচ্ছে বাহির থেকেই। রাফি বেশ খানিকটা অবাক হয়ে গেল। সে এতদিন থেকে যেটা জেনে এসেছে যে আসলে এই বাড়িটার মধ্যে কেউ নেই, এটা একটা বীভৎস বাড়ি। এখানে অনেক রকমের ভয়ানক ঘটনা হয়। তো আজকে আবার এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। সে বিষয়টাকে বেশ খানিকটা মানে গুরুত্ব সহকারে দেখে এবং সে রাফি আরকি ১ম এ ভাবলো যে তার বন্ধু-বান্ধব বা কেউ হয়তো এটা নিয়ে মজা করছে। আবার পরবর্তীতে ভাবলো যে না এটা হয়তো সত্যিই কোনো কিছু হতে পারে। যাই হোক তার মনের কৌতূহল থেকে সে ওই বাড়ির যে দরজাটা ছিল সেই দরজাটা ধাক্কা দিল। ঠক করে আওয়াজ করলো। কিন্তু কোনো কিছুই হলো না। তারপর একটু জোরে যখন আওয়াজ করলো তখন ভিতরের যে কোরআন শরীফ তেলাওয়াত করার আওয়াজটা আসতেছিল এতক্ষণ থেকে সেটা হঠাৎ করেই থেমে গেল। তারপর কয়েক সেকেন্ড একদম পুরো জায়গাটা একদম নিস্তব্ধতা হয়ে গেল। কোনো শব্দই যেন তাদের কাছে আসতেছে না। মানে এমন একটা অবস্থা যেন পুরো পরিবেশটা, পুরো পৃথিবীটা রাফির কাছে একদম থেমে গেছে। তারপর হঠাৎ দরজার ওপাশ থেকে একটা কর্কশ গলায় শোনা গেল, "এ মানুষ, এখান থেকে চলে যা।" এটা শোনার পর রাফির বুকের ভেতরে এমনভাবে কাঁপুনি শুরু হয়, সে মানে এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছে না যে আসে মানে মানুষের গলায় কথা বলতেছে আবার আমাকে বলতেছে, "মানুষ চলে যা।" মানে তার ভিতরে আরো বেশি কৌতূহল মানে জেগে ওঠে। কিন্তু সে আসলে কি করবে সেটা না বুঝতে পেরে সে আবারও সাহস করে বলল, "কে আছো ভিতরে? এখানে তো কেউ থাকার কথা না। আপনি কে? কে কথা বলছেন?" তারপর কোনো শব্দ নেই। একটু পর হঠাৎ করে দরজাটা আস্তেই নিজের থেকে খুলতে লাগল। দরজাটা খুলে মানে দরজাটা খুললেই রাফি দেখতে পারল ভিতরে এত বেশি অন্ধকার যে সেখানে কিছুই দেখা যাচ্ছে না। সে মনে করতেছে এটা কোনো একটা কালো অন্ধকার গুহা। কিন্তু ঘরের এক কোণে দেখা যাচ্ছে একটা মানুষ পচে আছে, সাদা কাপড়ে ঢাকা, মাথার নিচু, একদমই নড়ছে না। মনে হচ্ছে তার নিঃশ্বাসটাও যেন আটকে আছে। রাফি ভাবল কোনো বৃদ্ধ লোক হয়তো রাতের আশ্রয় না পেয়ে এখানে আশ্রয় নিয়েছে। রাফি এক পা সামনে বাড়াতেই লোকটা ধীরে ধীরে মাথা তুলতে লাগলো। আর ঠিক তখনই রাফির হাত থেকে তার যে টসের মোবাইলটা ছিল সেই মোবাইলটা পড়ে গেল। তারপর রাফি দেখতে পারল লোকটার মুখ নেই, পুরো অংশটাই যেন কালো, একদম কালো হয়ে আছে। চোখে কোনো সাদা অংশ নেই আর মুখটা মানুষের মতো না। মুখটা যেন অস্বাভাবিকভাবে লম্বা একটা আকৃতির। তারপর সেটা মানুষের গলায় না, কয়েকজন মানুষের গলায় একসাথে মিলিয়ে বলল, "তোরা মানুষ? কেন আমাদের জায়গায় আসিস তোরা?"
তোরা তোদের জায়গায় থাক। এই শব্দটাতে পুরো ঘরের টিন সহ পুরো ঘরটা যেন কাঁপনি দিয়ে উঠল। থম 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 একটা শব্দ হতে লাগলো। এটা দেখার পর এবং এটা শোনার পর রাফি দৌড়ে বের হতে গেল, কিন্তু হঠাৎ করেই দরজাটা বন্ধ হয়ে গেল নিজের থেকেই। ঠিক তখনই তার কানের পাশে কেউ ফিস ফিস করে বলল, পিছনে তাকাস না, কিন্তু পিছনে তাকাস না। কিন্তু ভয়েই সে পিছনে তাকিয়েই ফেলল, আর যা দেখল তা তার জীবনের একটা কালো অধ্যায় হয়ে আছে। সে দেখে তার চিৎকারে পুরো গ্রাম শুনছিল। ঘরের ভিতরে এখন সে একা না, অনেকগুলো কালা অবয়ব দাঁড়িয়ে আছে। সবগুলোর চোখ একদম লাল জ্বলজ্বল করছে, এমনভাবে যেন রাফিকে এবার সবাই মিলে একদম খেয়েই ফেলবে। রাফি কোনো কথা না বলে তার জীবনের সকল শক্তি একসাথে সঞ্চয় করে জোরে একটা দৌড় দিল। ঠিক তখনই কোনো কিছুর সাথে একটা ধাক্কা খেয়ে রাফি পড়ে গেল সেই ঘরের ভিতরেই। তারপর আর কিছু নেই। পরদিন সকালে রাফি চোখ খুলে দেখল অনেক মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। এত বেশি মানুষ দেখে রাফি ভয় পেয়ে গেল। এত বেশি ভয় পেল যে রাফির একদমই কথা বন্ধ হয়ে গেল। কিন্তু এর থেকেও সবচেয়ে ভয়ানক ব্যাপারটা ছিল, রাফির মাথার সব চুল এক রাতেই সাদা হয়ে গেছিল। আর জ্ঞান ফেরার পর থেকে সে শুধু একটা কথাই বলতো, ওরা এখনো ওই ঘরেই আছে। ঘটনাটা ঘটে আমার এক জামাইয়ের সাথে, আমার ফুফুর স্বামী। আমাদের গ্রামের নাম রানাই। গ্রামটা অনেক বড়। আমাদের গ্রামের পাশের গ্রামে আমার ফুফুর শ্বশুর বাড়ি। আমার দাদা অনেক অসুস্থ থাকার কারণে ফুফু আমাদের এখানে চলে আসে। জামাই বলেছিলেন যে রাতে দোকান বন্ধ করে তারপর তিনিও আসবেন। যথারীতি রাত 10টার দিকে তিনি নদীর ধারের রাস্তা ধরে বাড়ির দিকে আসছেন। নদীর ধারে ইটের ভাটা, রাস্তা তখন পুরোপুরি ফাঁকা। একজন লোকও নেই। বর্ষাকাল, এই জন্য ভাটার কাজও বন্ধ। হাঁটতে হাঁটতে তিনি যখন ভাটা পেরিয়ে লোকালয়ে ঢুকতে যাবেন, ঠিক তখন নদীর দিক থেকে একটা হিমশীতল বাতাস এসে জামাইয়ের গায়ে লাগলো। ওনার গায়ে কাঁটা দিয়ে উঠল। উনি একটু নদীর দিকে তাকালেন আর দেখলেন দূরে নদীর কিনারে কেউ একজন বসে করুণ সুরে গান গাইছে। নদীর পাড়ের বাতাসে তার লম্বা চুলগুলো উঠছে। সেই সুর এতটাই করুণ যে জামাই সেখানে থমকে দাঁড়ালেন। হঠাৎ তার কি হলো, তিনি ধীরে ধীরে নদীর দিকে এগোতে লাগলেন। তিনি যত কাছে যাচ্ছেন, গানের সুরটা যেন ততটাই বিষণ্ণ আর করুণ হয়ে তার বুকে এসে আঘাত করছে। তিনি তখন দ্রুত পায়ে সেখানে চলে যেতে চাইলেন, অথচ তার মনে হচ্ছে যেন কোনো কিছুতেই সেই কিনারে পৌঁছতে পারছেন না। তিনি এত হাঁটছেন, তবু তার পা যেন এক জায়গাতেই আটকে আছে। সুরের তাড়নায় তিনি পাগলের মতো আচরণ শুরু করেন, যেন যেভাবেই হোক তার কাছে পৌঁছতেই হবে। এভাবে কতক্ষণ তিনি হেঁটেছেন তার কোনো ইয়ত্তা নেই। অবশেষে একটা সময়ে তার মনে হলো সে আর নড়তে পারছে না, পুরো শরীর অবশ হয়ে আসছে ধীরে ধীরে, আর একটু হলেই মাটিতে পড়ে যাবেন। তার চোখটায় বুজে আসছিল। এমন সময়ে একটা টর্চের আলো তার চোখে এসে পড়ল, আর তিনি সাথে সাথে হুঁশ ফিরে আসেন। তিনি তাকিয়ে দেখেন তিনি নদীর কিনারে হাবর কাদার মধ্যে গলা অব্দি ডুবে আছেন। তার দম বন্ধ হয়ে আসছে। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারলেন না। অবশেষে অনেক জোরে চিৎকার দিলেন। যে লোকটা লাইটের আলো ধরেছিল সে তখন দৌড়ে এসে জামাইকে সেখান থেকে টেনে তোলে। কাদা থেকে ওঠার পরে তারা দুজনেই সেই নদীর তীরে একটা বিকট হাসির শব্দ শুনতে পায়। তখন তারা নদীর অন্য পারে তাকিয়ে দেখে লম্বা চুলওয়ালা আলখাল্লা পরা একটা মহিলা তাদের দিকে তাকিয়ে হাসছে। টর্চের আলো সেদিকে ধরতেই সেই জিনিসটা চোখের পলকের মধ্যে বাতাসে গায়েব হয়ে গেল। এরপর তারা দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন। এর পরের ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে। ওর বাড়ি নদীর ওই পারে অন্য একটা গ্রামে। নদী পার হওয়ার জন্য খেয়াঘাট আর নৌকা রয়েছে।
তবে নৌকায় পারাপার রাত 9টার পরপরই বন্ধ হয়ে যায়। ঈদের সময়কার কথা। কলেজের ফাংশন শেষ করে বাড়ি ফিরতে ফিরতে ওর সেদিন অনেক রাত হয়ে যায়। খেয়াঘাটে এসে দেখে কোনো নৌকা নেই। অনেক ডাকাডাকি করার পরেও কোনো সাড়া শব্দ পেল না। তখন বাধ্য হয়ে ও আমাকে ফোন দেয় আর বলে আজকে রাতটা আমার এখানে থাকবে। আমি বললাম ঠিক আছে, তুই চলে আয়। এই বলে আমিও রাস্তা ধরে ওকে এগিয়ে আনতে গেলাম। আমাদের বাড়িটা গ্রামের বেশ ভেতরে। আসার পথে একটা পুরনো কবরস্থান পড়ে। এখানে অনেকেই ভয় পেয়েছে এর আগে। আমার আবার এসবের ভয় ভীতি তেমন একটা ছিল না, তাই গুনগুন করতে করতে রাস্তা ধরে একা একা হাঁটতে লাগলাম। কবরস্থানের কাছে এসে হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন কাঁদছে। আধো অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি কিছুটা ভয় পেলাম। তারপর হঠাৎ মনে হলো যে কাঁদছে সে যেন আমার ধারে কাছেই কোথাও একটা আছে। আমি বুকে কিছুটা সাহস নিলে মোবাইলের ফ্ল্যাশটা অন করে বাম পাশে কবরস্থানের দিকে ধরলাম আর দেখলাম আমার বন্ধু রুবেল একটা ভাঙা কবরের সামনে দাঁড়িয়ে কাঁপছে। ওর দৃষ্টি ফ্যাকাশে। আমি দৌড়ে গিয়ে ওর গায়ে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রুবেল? ও কিছুই বলল না। আমি যে সেখানে আছি তার কোনো খেয়াল যেন ওর নেই। আমাকে পাশ কাটিয়ে একটা পুতুলের মতো হাঁটতে হাঁটতে কবরস্থানের অপর পাশে বড় আম বাগানে ঢুকলো। আমি ওকে পেছন থেকে এত ডাক দিতে লাগলাম, কিন্তু ওর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে আমাকে চমকে দিয়ে একটা বড় গাছে উঠতে শুরু করলো, আর তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই গাছ থেকে নিচে ইট পাটকেলের উপরে একটা লাফ দিল। আমি দৌড়ে গেলাম ওর কাছে। হাত পা মুখ সব জায়গায় কেটে গেছে। আমি সাথে সাথে ওর বাড়িতে খবর পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে 2 দিন পরে সুস্থ হয়ে ফেরার পরে ওকে জিজ্ঞেস করছিলাম কি হয়েছিল সে রাতে। ও তখন যা বলে তা শুনে আমি রীতিমতো শিহরিত হয়ে উঠি। ও বলে ও নাকি রাস্তা ধরে হেঁটে আসছিল। কবরস্থানের এখানে আসার ঠিক আগে ও দেখে একজন লোক অন্ধকারের মধ্যে কবরস্থানের পাশেই একটা কবর খুঁজছে, অথচ তার আশেপাশে অন্য কোনো মানুষজন নেই। কবরটা তখন খোঁড়া শেষ। ও তখন কৌতূহলী হয়ে কবরের ভেতরে উকি দেয় আর দেখতে পায় কবরের মধ্যে ও নিচেই শুয়ে আছে, আর একটা হাত বাড়িয়ে ও নিজেকে ডাকছে। এটা দেখে ও স্তম্ভিত হয়ে যায়। ঠিক তখন ওর কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায় সে। পেছনে ফিরে তাকিয়ে দেখে এতক্ষণ যে লোকটা কবর খুঁড়ছিল সেই লোকটাই, কিন্তু তার চেহারা এতক্ষণে অনেক বিভৎস হয়ে গেছে। সে একটা ভয়ানক দৃষ্টি দিয়ে ওকে কবরের মধ্যে ঠেলে ফেলে দেয়, আর তারপর ওর কিছুই মনে করতে পারে না। কবিরাজকে দেখানোর পরে তিনি জানান ওকে সম্ভবত খারাপ কোনো কিছুতে আসর করেছিল, এই জন্য এমনটা হয়েছে। তিনি একটা তাবিজ দিয়ে বলেন এটা যেন সবসময় ও হাতে বেঁধে রাখে। ঘটনাটা 2 বছর আগের। জাহিদ ভাইয়ের পরিচিত একজন অসুস্থ ছিল, তো তার কাছে চার্চের টাকা আছে কিছু, সেই টাকাটা পৌঁছে দিতে বলেছিলেন। তো আমি বলতে চাই যে জাহিদ ভাই হচ্ছে অলমোস্ট নিশাচর প্রাণীদের মতো। দিনের আলো জাহিদ ভাই সহ্য হয় না। এছাড়া জাহিদ ভাই দিনের বেলা যে যখন বের হয় তখন তার শরীর খারাপ লাগে। তো ওই লোক বিশ্বাসী কাউকে পাচ্ছিল না, তাই জাহিদ ভাই যেতে রাজি হয়। তো জাহিদ ভাই তার দেয়া ঠিকানা মোতাবেক একটা চার্চে যায়, মেইন গেট দিয়ে প্রবেশ করে। তখন ছিল দুপুর, আর প্রথমবার চার্চে গিয়েছে, তাই চার্চের সবুজ পরিবেশটা জাহিদ ভাইয়ের বেশ ভালো লাগছিল। ঢাকাতে যে চার্চ পেয়েছে তার একটা ডকুমেন্ট চেয়েছিল জাহিদ ভাই, তাই একজন ফাদার তাকে অপেক্ষা করতে বলে ভেতরে। তাই তিনি বাইরে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি শুনে পেছনে ঘুরে দাঁড়ায় তিনি দেখতে পায় একটা মেয়ে এলোমেলো চুলে এদিক ওদিক দৌড়াচ্ছে। সিকিউরিটি এবং বেশ কয়েকজন মহিলা তাকে ধরার চেষ্টা করছিল। তো জাহিদ ভাই বলেছিল আগে, আপনারা জানেন সে কিছু দেখে, কিছু বুঝতে পারে। জাহিদ ভাই দেখলো কালো পশমে ভরা একজন মানুষের মতো কি সেই মেয়েটার পিঠে বসে আছে, আর সারা ওই লোকটার মহিলার ওই মানুষটার সারা শরীরে পশম। জাহিদ ভাই এমন কিছু দেখে কিছু কিছু বোঝা হবার আগেই হঠাৎ করে নিজের অজান্তেই তার আঙ্গুল দিয়ে একটা তুড়ি দেয়, এবং তিনি তুড়ি দেওয়ার সময় দেখে তার আঙ্গুলে সে রিং পরা ছিল। তখনই সেই তুড়ি মারার শব্দটায় মেয়েটা কানের কাছে চলে যায়। মেয়েটা সেই জায়গায় দাঁড়িয়ে যায়। মেয়েটা জাহিদ ভাইয়ের দিকে তাকায়।
মেয়েটা তখন মানে ঘের ঘের করছিল। তখন তার মুখ দিয়ে সাদা ফেনা আসছিল। সে তাকিয়ে থাকলো, আর জাহিদ ভাই চোখের ইশারা দিয়ে সে মেয়েটার মধ্যে থাকা খারাপ জিনটাকে ইশারার মাধ্যমে বলল, ভেতরে যা। অনেকে ইশারা দিয়ে দেখায় না, ভেতরে যা, এরকম ভাবে। এই চোখের ইশারায় তাকে বলছিল। মেয়েটাকে বেশ কয়েকজন ভেতরে নিয়ে যায়। যাওয়ার সময় জাহিদ ভাইকে লক্ষ্য করে সে থুতু মেরে যায়। সবাই এটা বুঝেছিল যে মেয়েটা জাহিদ ভাইকেই দেখছে। জাহিদ ভাইয়ের জন্য পরিবেশটা বেশ অস্বস্তিকর লাগতে লাগলো। যেই ফাদার তাকে একটা প্যাড নোট টাকা যেটা মানে দিয়েছে, টাকা যে মানে টাকা যেতে পেয়েছে সেটা যে দিবে, সেটা দিতে যেয়ে দেখলো যে তিনি ওই লোক মানে জাহিদ ভাইকে দাঁড়িয়ে আছে, জাহিদ ভাইকে দেখলো যে তিনি দাঁড়িয়ে আছে। তো জাহিদ ভাইকে তিনি ডাকেন, জাহিদ ভাই ওনার কাছে যায়, ওই প্যাড নোটটা নিয়ে জাহিদ ভাই বের হয়ে যায়। বের হওয়ার সময় সিকিউরিটি একজন জাহিদ ভাইকে এসে ডাকে, বলে যে আপনাকে ফাদার ডেকেছেন। তো জাহিদ ভাই ইচ্ছা করেই যা কারোরই নাম বলছে না এবং ছদ্মনামও এখানে ব্যবহৃত হচ্ছে না। তো জাহিদ ভাই দেখলো সেই ফাদারের কাছে দানের টাকা দিয়েছিল যে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি জাহিদ ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নেন এবং জাহিদ ভাই সেখান থেকে চলে আসে। সেদিনের পর একদিন একদিন বিকালে জাহিদ ভাইয়ের কাছে সেই ফাদারের ফোন আসে। জাহিদ ভাই তাকে দেখা করতে বলেন। তিনি জাহিদ ভাইকে বলেন যে সেদিনের ঘটনা নিয়ে তিনি অনেক কিছু জিজ্ঞাসা করেন। আলাপ আলোচনার পর তিনি মেয়েটার সমস্যা বলতে শুরু করে। মেয়েটার নাম হচ্ছে মারিয়া, বয়স 23 বছর। মাস তিনেক আগে সে তার 2 বান্ধবীকে নিয়ে একটা সিমেট্রিতে ঘুরতে গিয়েছিল, ঢাকা শহরেরই একটা সিমেট্রি। সেখানে মারিয়া তার দাদির গ্রেভে মানে কবরে ফুল দিতে গিয়েছিল, যেহেতু তার দাদি মারা গিয়েছিল অনেক দিন আগে। আসলে তারা গিয়েছিল কিছু ফিল করতে, অনুভব করতে। মারিয়া এবং তার বান্ধবীরা আত্মার সাথে কমিউনিকেট করার জন্য প্ল্যান চেট করে সেখানে। মূলত তারা গোল হয়ে বসে, তারা প্রত্যেকেই প্রত্যেকের হাত ধরে কিছু মন্ত্র বা যাই হোক পাঠ করছিল, যেটা কারোরই কনসার্ন না। তখন মাগরিবের আজান দিতে 20 মিনিট বাকি। হঠাৎ করেই তারা শীত শীত অনুভব করতে থাকে। তাদের মনে হচ্ছিল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় সিমেট্রির গার্ড তাদের বের হয়ে যেতে বলে। তারা তখন সেখান থেকে ফিরে আসে যার যার বাসায়। মারিয়া তার ঘরে ঢুকে দেখতে পায় তার বই খাতা, বিছানার চাদর, বালিশ সব কিছু এলোমেলো হয়ে আছে। আর দেয়ালে জল ছাপের মতো একটা লেখা আছে। লেখাটা ছিল, তুই মরবি। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে সে ঘর থেকে বের হয়ে যায়, বাবা মাকে ডেকে তাদের রুমে নিয়ে আসে। তারা এসে ঠিকই দেখেন ঘরে এলোমেলো, কিন্তু দেয়ালে কিছুই লেখা ছিল না। আর তখন তার এক বান্ধবী যে সিমেট্রিতে ছিল সে মারিয়াকে ফোন দেয় এবং সেই কথাগুলোই বলে, যে এই কথাগুলো যে অবস্থা মারিয়ার বাসার মধ্যে ছিল। কিন্তু তফাৎ ছিল সেই বান্ধবী দেয়ালে কোনো জল ছাপ ছিল না। সেদিন রাতে মারিয়া ঘুমিয়েছিল। মারিয়া স্বপ্নে দেখতে লাগলো মারিয়ার মা মারিয়ার ঘরে ঢুকে সে মারিয়ার বিছানার চারিপাশে ঘোরাফেরা করছিল এবং বিড়বিড় করে কিছু পড়ছিল। আর তখন মারিয়ার ঘুম ভেঙে যায় এবং মারিয়া দেখতে পায় তার মা বাস্তবেই ওর বিছানার চারপাশে ঘুরছে। মারিয়ার মা বলে, যখন ডাক দিল সেই মূর্তিটা থেমে যায়। মা বলে যখন ডাক দিল, মারিয়ার মা কি তার মাকে মারিয়া যখন মা বলে ডাকতো তখন সে মূর্তিটা থেমে যায়, মারিয়ার দিকে তাকায়। মারিয়া ভয়ে শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করতে পারছিল না। তখন সেই ছায়া মূর্তিটি মারিয়ার গলা চেপে ধরে বিছানা থেকে তুলে দেয়ালে ছুঁড়ে মারে। আর তখন মারিয়ার আর কিছু মনে ছিল না। সকালে মারিয়ার ঘুম থেকে ঘুম ভাঙে। মারিয়ার মা ওর সেবার করছিল। সেই রাতে ঘটনা সে তার মাকে বলে এবং বলে দেয় তারা কি করেছিল সেদিন বিকালে। এটা শুনে মারিয়ার মা মারিয়াকে খুব বকাঝকা করে এবং সেদিন তাকে একজন ফাদারের কাছে নিয়ে যায়। ফাদার তাকে তাদের মতো করে ঝাড়ফুঁক দিয়ে দেয়, সাথে ছোট একটা হলি ক্রস দিয়ে দেয় গলায় পরার জন্য। সেদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায় গরমের কারণে। মারিয়া উঠে বসলো। সে টের পায় কিছু একটা তার পেটের উপর বসেছিল, যা উঠে বসার কারণে বিছানায় কাত হয়ে অন্ধকার থাকায় সে বুঝতে পারেনি। সে শুনতে পাচ্ছিল কুকুর যেভাবে পানি খায় সেভাবে পানি খাওয়ার শব্দ আসছিল। সে আলো জ্বালিয়ে দেখতে পায় কুচকুচে কালো বর্ণের একটা মানুষ এক হাতে রক্ত নিয়ে সেই রক্ত চুমুক দিয়ে খাচ্ছে। আর তার সামনে কয়েকটা ছাগলের মাথাহীন শরীর পড়ে আছে, আর মাথাগুলো মারিয়ার বিছানায় পড়ে আছে। এটা দেখে মারিয়া চিৎকার করে চোখ বন্ধ করে আর তার মা বাবাকে ডাকে। কেউ শুনছিল না। মারিয়া শুনতে পায় ভয়ানক একটা কণ্ঠে তাকে সেই কালো মূর্তিতে বলছে, চুপ। অন্ধকারে সে দেখতে পায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে। তার কাছে এসে বলে, তুই মরবি, তোকে মরতে হবে, তোকে নিতে এসেছি আমি। তখন সে মারিয়ার গলা থেকে হলি ক্রসটা ছিঁড়ে নিয়ে ফেলে এবং মারিয়াকে দেখিয়ে বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ সেই মূর্তি প্রলয়ের মতো করে বলতে থাকে এক অজানা ভাষায় মন্ত্রের মতো কিছু।
কিভাবে লিখবে জাহিদ ভাই জানেন না। এমন হয়ে পড়ছিল যা শুনে মারিয়া নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সেই মন্ত্র পাঠের সাথে সাথে মারিয়া দুলছিল তাল মিলিয়ে। মারিয়ার মনে হচ্ছিল ওর ডান হাতের তালুটা কেমন গরম লাগছিল। মারিয়া তাকিয়ে দেখে সেই নিকষ কালো মূর্তিটা ওনার ডান হাতের তালুর চামড়া যেভাবে কসাইরা চামড়া তুলে ফেলে সেইভাবে ওর ডান হাতের তালুর চামড়া তুলে ফেলে। এটা সে সহ্য করতে না পারিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 2 দিন পর জ্ঞান ফেরে হাসপাতালের বেডে। পাশেই ওর মা, ওর হাতে ব্যান্ডেজ করা ছিল। জ্ঞান ফেরাতে তিনি মারিয়াকে জড়িয়ে ধরেন। উনি বলেন, কিরে মা, কি হয়েছে তোর? এমন করছিলি কেন তুই? আমরা তো তোকে কিছুই করি নেই, কিছুই বলি নেই, তুই কেন ঝাঁপ দিতে গেলি? আসলে মারিয়ার মা সকালে মেয়ের ঘরে যেয়ে দেখতে পান ওর হাতের তালু, বিছানা এবং ঘরের কয়েক জায়গায় রক্ত ভরা। তিনি দেখে চিৎকার দিয়ে উঠে ওর বাবাকে ডেকে নিয়ে আসে। মারিয়া হুট করে তা দেখেই উঠেই দৌড়ে বারান্দার রেলিং উঠে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মারিয়ার বাবাকে ধরে ফেলে। মারিয়া তার মাকে রাতে সব বলে। মারিয়ার বাবা একজন ফাদারের কাছে আবারও যান। সেই ফাদার মারিয়ার বাসায় যান, ওদের বাড়িতে পানি ছিটান। যখন মারিয়ার উপর তিনি পানি ছিটান, মারিয়া ঠিক তখনই ওর মুখ থেকে থুতু বের করে ছুঁড়ে মারে এবং মোড়ামুড়ি শুরু করে দেয়। হা হা করে তাচ্ছিল্য ভরা হাসিতে সে হাসতে শুরু করে। তো ফাদার তাকে জিজ্ঞেস করে, কে তুমি? কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তখন সে ঘের ঘের কণ্ঠ বলে, আমি আমার পরিচয়ে জানার যোগ্যতা তোর নেই, কিন্তু আমি জানি তুই কে। তোর মায়ের নাম হীরামন, আর তুই হচ্ছিস কচুরিপানা। বললে সে থুতু মারতে থাকে। চলে যা, তোর উপরে যারা আছে তাদের ডেকে নিয়ে আয়। ফাদার তো যখন মেয়েটাকে বলে তোমার ছেড়ে দিতে হবে, তখন সে উত্তর দেয়, হ্যাঁ ছেড়ে তো দিবই, আগে মেরে ফেলবো তারপর ছাড়বো। তারপর যখন ওর শরীরের ভেতরে থাকা পোকাগুলা ওর মরা শরীর খেয়ে খাবে, খেয়ে খেয়ে বড় হবে, তখন সেই পোকাগুলো খাবো। বলে সে আবারও হাসি শুরু করে দিল। এরপর সে বলে, আমাকে খোঁচানোর জ্বালা সইতে পারবি না, চলে যা পাদ্রি, নাহলে তোর মা কোথায় থাকে আমি তা জানি। পরে ফাদার আর বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করে সেই বদ জিনটাকে সরিয়ে দেয়। ফাদার যাওয়ার সময় বলে, এই জিন কিন্তু আবার ফিরে আসবে, আপনার সিনিয়র কাউকে দেখান। তো মারিয়ার মা মারিয়ার সেই 2 বান্ধবীর সাথে দেখা করে যেদিন ওই সিমেট্রিতে তারা গিয়েছিল আসলে জানতে। উনি জানতে চান কি হয়েছিল সেদিন কেন এরকম, সে কি হয়েছিল যার কারণে তার মেয়ে ভুগছে। তার কেমন সদুত্তর কেউ দিতে পারেনি। তো এখানে যে 2 বান্ধবী ছিল তারা তাদের একজনের ঘরে এলোমেলো হয়েছিল, যেভাবে মারিয়ার ঘরে এলোমেলো ছিল, আরেকজনের কিছুই হয় নাই। তো মারিয়ার মায়ের সন্দেহ হয়, তাহলে এই মেয়েটাকে কিছু করেছে কিনা যার সাথে কোনো সমস্যা হয়নি। এর মধ্যে অন্য আরেকজন ফাদারের কাছে তারা মারিয়াকে নিয়ে যায়। প্রায় প্রতিদিন মারিয়াকে ঝাড়ফুঁক দেওয়া হতো, না হলে মারিয়া রাতে ঘুমাতে পারত না। এভাবে 1 মাস চলার পর একদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়া উঠে বসে, সে শুনতে পায় মারিয়ার মা তাকে ডাকছে। মারিয়া তার মার ঘরে যায়। গেট খুলে সে ঘরে ঢুকতেই মারিয়ার বুকটা কেঁপে ওঠে। মারিয়া দেখতে পায় তার বাবা ফ্লোরে পড়ে আছে। তারা সারা শরীরে রক্ত, মনে হচ্ছে যেন চামড়া তুলে ফেলেছে তার বাবার। তার শরীরে অসংখ্য খেকো পোকা কিলবিল করছে। আর মারিয়ার মা তার পাশে বসে একটা একটা করে সেই পোকা তুলে নিয়ে খাচ্ছে। তার মুখটা রক্তে মাখানো। সে মারিয়াকে ইশারা দিয়ে 1 হাত দিয়ে তার বাবার শরীর থেকে সেই পোকাগুলো তুলে মারিয়ার দিকে বাড়িয়ে দেয়। তা দেখে মেয়েটা সেখান দিয়ে দৌড় দিয়ে নিজের ঘরে চলে আসে। চিৎকার করে সে সাহায্য চাইছিল বারান্দায় দাঁড়িয়ে। তখনই মেয়েটার মা বাবা এসে মেয়েটাকে শান্ত করে। ওকে বোঝানো হয় কিছুই হয়নি, সব ঠিক আছে। এইভাবে একটা দিন যাচ্ছিল। একদিন মারিয়াকে বড় ফাদারের কাছে নিয়ে যাওয়া হয়। বড় ফাদার ছিলেন অভিজ্ঞ। মারিয়াকে দেখিয়ে তিনি বলেন, এই দুষ্টু প্রেত এই বাচ্চাটাকে কেন জ্বালাচ্ছিস? তখন মারিয়া স্বাভাবিকভাবে বলল, ফাদার আমি তো কিছু করিনি। ফাদার বলে, না মা, তোমাকে কেন বলবো? আর ঠিক তখন মারিয়ার কানে ব্যথা শুরু হয়। বড় ফাদার তখন তার মতো করে প্রার্থনা করছিলেন। মারিয়া বলে, ফাদার কারেন্ট চলে যাবে। এটা বলা মাত্রই সেই ভবনের বিদ্যুৎ সংযোগ গোলযোগ বিকল হয়ে যায়। বড় ফাদার তখন বলে, এই দুষ্টু, তুই এমনটা করে কি দেখাতে চাস? তুই শক্তিশালী, ঈশ্বর তোদের নরকের আগুনে জ্বালাবে। আমি তোকে কিছু করার আগে এই মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন মারিয়ার হঠাৎ করে পুরো শরীর ঝাঁকাতে থাকে। এক সময় ঝাঁকানি থামিয়ে বসে থাকা অবস্থায় দুলতে থাকে মারিয়া। তখন সে একটা কবিতা বলতে শুরু করে। কবিতা শেষ করে সে ফাদারের দিকে তাকিয়ে বলে, জানিস আমি কিভাবে জানি এই কবিতা? তোকে শুনেছি আমি পড়তে এই কবিতা। তখন ফাদার ঝাড়ফুঁক করে মারিয়াকে স্বাভাবিক করে। মারিয়াকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন উনি কিছুদিন পর আসবেন তাদের বাসায়। বড় ফাদার মারিয়ার বাবাকে বলে সাবধান ওকে দেখে রাখতে।
মনে হচ্ছে এটা একটা শয়তান। সেদিন রাতে বড় ফাদার ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি শুনতে পেলেন তার বাথরুমে কেউ পানির কল একবার চালু করছে আর একবার বন্ধ করছে। তিনি বাথরুমের গেট খুলে কাউকে দেখতে পাননি। তখনই তিনি টের পেলেন ছোট বাচ্চা একটা মেয়ে হাসতে হাসতে তার পেছন দিয়ে দৌড় দিয়ে চলে গেল। তিনি ঘুরে তাকান এবং তখনই সেই ঘরের বিদ্যুৎ চলে যায়। তিনি চাপায় একটা শয়তানি হাসি শুনতে পাচ্ছিলেন যা তার চারপাশ থেকে আসছিল। ফাদার তখন তার কানে অনেক রকমের কান্না জড়িত কণ্ঠের কথা শুনছিল। ফাদার, আমাকে বাঁচান, আমি পড়ে যাচ্ছি। ফাদার, আমার জন্য প্রার্থনা করুন। ফাদার, আমি মোম জ্বালাতে পারছি না। এই রকমের কথা তিনি শুনছিল। আর তখনই লোহার গ্রিলের লোহার রড দিয়ে বাড়ি মারলে যেমন একটা শব্দ হয় তেমন শব্দ হতে শুরু করলো জানালার গ্রিলে। তখন ফাদার তার মতো প্রার্থনা শুরু করলেন। এমন কিছুক্ষণ পরে সে ঘরে বিদ্যুৎ চলে আসে। ফাদার এতটুকু বুঝে গিয়েছিলেন মারিয়া কষ্ট দিচ্ছে সেই শয়তানটাই এসেছিল তাকে ধোঁকা দিতে। কিন্তু ফাদার ছিল সৎ এবং দৃঢ় মনোবলের মানুষ, কারণ তিনি ছিলেন একজনে মানে তার কথা আলাদা করে আমি নাই বলি, তাই সে তাকে ভয় দেখাতে পারেনি। বড় ফাদার মারিয়াদেরকে বাসায় যান। ফাদার বাসায় ঢোকার সময় মারিয়া চিৎকার চেঁচামেচি করছিল। ফাদার এসে ঝাড়ফুঁক করে জিজ্ঞেস করেন, কে তুমি? তোমার নাম কি? এভাবে কিছুক্ষণ চলার পর সে উত্তর দিল, পলি। ফাদার বলেন, আমি তোমার সাথে মজা করছি না, বলো তোমার নাম কি? কেন আমাদের মেয়েকে কষ্ট দিচ্ছ তুমি? তো সে অনেকক্ষণ মুখ হাঁ করে বলে, ও হ্যাঁ, তুমি জানতে চাও আমার নাম? আমার নাম ডেভিড। ফাদার জিজ্ঞেস করেন, মেয়েটার হাতের তালুর চামড়া তুমি কেন নিয়েছ? সে উত্তর দেয়, ও তো মরে যাবে। ও খুব সুন্দর, ওর চেয়ে সুন্দর ওর হাতের তালু, খুব সুগন্ধিময়, তাই আমি ওর হাতের তালু উপরে ফেলে আমার কাছে রেখে দিয়েছি। ফাদার বলেন, তুমি যদি আমাদের মেয়েকে পছন্দ করো তবে কেন তুমি তাকে মেরে ফেলতে চাও? কখনো দেখেছো কাউকে নিজের পছন্দের জিনিসকে ক্ষতি করতে? সে বলে, পাদ্রি, তুই চাল পছন্দ করিস? ফাদার বলেন, আমি ওর প্রশ্নের উত্তর চাই। সে বলে, আরে ধুর, তোর প্রশ্নের উত্তর দিয়ে আমার লাভ কি? এটা বলায় ফাদার আবার ঝাড়ফুঁক শুরু করেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, কেন আমাদের মেয়েকে তুমি ধরে রেখেছ? সে বলতে চায়নি। অনেক জোরাজুরি করার পর সে বলে, সাঁঝের বেলায় আমিও ঘুমাচ্ছিলাম, ও আমাকে জাগিয়েছে, আমন্ত্রণ করেছে, এসে দেখেও চলে যাচ্ছে। ওর পিছু নিয়ে ওর বাসা পর্যন্ত যাই। ওর ঘরে ঢোকার আগেই আমি ওর ঘরে যাই। এত সুন্দর ঘর আমার ভালো লাগেনি, ওলট পালট করে দিয়েছি। বাইরে আজানের শব্দে আমার খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিলাম। মনে চাচ্ছিল টেনে ছিঁড়ে ফেলতে মারিয়াকে, কিন্তু হাতের কাছে পাইনি, তাই আমি ওকে ধরে ফেলেছি। পাদ্রি, আমি কোথাও যাব না, কেউ আমাকে কিছুই করতে পারবে না। তখন ফাদার ঝাড়ফুঁক দিতে শুরু করেন এবং এক পর্যায়ে মারিয়ার কালো বমি শুরু হয়। বমির সাথে সাথে সে মৃত শরীরের খেকো পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে। এতটা বমি আর এত পোকা দেখে সহ্য করার মতো পরিবেশ ছিল না। সেই বমি থেকে একটা উটকো বাজে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সে বলতে থাকে, পাদ্রি, থাম, না থামলে মারিয়ার কলিজা টিপে দেব। বড় ফাদার থামেন, বড় ফাদার বলে যে না, আমি থামবো না। তিনি ঝাড়ফুঁক করতে লাগলেন এবং এক সময় মারিয়া বেহুশ হয়ে যায়। সেদিন থেকে 1 সপ্তাহ মারিয়া ভালো ছিল এবং একদিন মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করছিল। মারিয়া লক্ষ্য করে আয়নায় ও বসে আছে, কিন্তু আসলে তখন মারিয়া দাঁড়িয়ে ছিল। হঠাৎ আয়নায় মারিয়া কিছু একটা চিবাতে শুরু করে, আর ঠিক তখনই সে টের পাচ্ছিল সে মুখে কিছু চিবাচ্ছে, আর তীব্র যন্ত্রণা তার মুখের ভেতর এবং ঠোঁটের পাশ দিয়ে রক্ত দিয়ে বের হয়ে শুরু করে। সে আয়নায় দেখতে পায় আয়নার মধ্যে থাকা মারিয়া জিভ বের করে, কাঁচ দিয়ে জিভ কেটে বের করে ফেলেছে। আর তা দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে সে ঘর থেকে পালিয়ে যায়। ওর মুখ রক্তাক্ত ছিল। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় জিভ এবং মুখের ভেতর কেটে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা যারা ওই মৃগী রোগীর, তাদের কিন্তু মাঝে মধ্যে এরকম দেখা যায় যে মৃগী রোগ যখন সিজার অ্যাটাক হয় তখন কিন্তু এরকম জিহ্বায় কামড় দিয়ে ফেলে। তো এই কন্ডিশনটা ওরকমই, জিভ কেটে গেছে ভিতরে, মুখের ভেতরে। ওকে সবসময় ঝাড়ফুঁক করা হতো। ঝাড়ফুঁক করলে সেই খারাপ জিন চলে যেত, আবার ফিরে আসতো কিছুদিন পর পর। এভাবেই চলছিল। এরপর ফাদার জাহিদ ভাইকে বলেন, বড় ফাদার ছাড়া ওরা বেশ কয়েক জায়গায় সাহায্য চেয়েছিল, কিন্তু এরকম কিছুদিন পর পর ফিরে আসতো সেই শয়তান। তো গতকাল যখন তুমি জাহিদ ভাই এখানে ছিল, তখন বড় ফাদার ঝাড়ফুঁক করছিলেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো জাহিদ ভাই শোরগোল শুনে এসে দেখে মারিয়া দাঁড়িয়ে, জাহিদ ভাই তখন দাঁড়িয়ে ছিল বাইরে, আর ওই মুহূর্তে ভেতরে বড়
ফাদার ওই মেয়েটার ট্রিটমেন্ট করছিল। তো তখন এই পাদ্রি মানে এই ছোট ফাদার এসে দেখে যে তিনি দাঁড়িয়ে আছে। তো ভেতরে যাওয়ার সময় জাহিদ ভাই মারিয়াকে বলতে শুনে ওই সুরটাকে বের করে দেয়, নইলে ভালো হবে না। পরে মারিয়া ঝাড়ফুঁকের সময় সময় সমানে জাহিদ ভাইকে গালি দিচ্ছিল। সে অনেক কথা বলেছিল জাহিদ ভাইয়ের নামে। তো তাই সেই ফাদার এসেছে জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে। তো আমরা জাহিদ ভাই উনি বলছিলেন যে আমরা বিশ্বাস করি ঈশ্বর সাহায্য পাঠানোর সবার জন্যই। এরপর ফাদারের সাথে জাহিদ ভাইয়ের কথা হয় আরো, এবং জাহিদ ভাইয়ের ব্যাপারে তাকে বলে এবং তার কাছ থেকে মারিয়াদের ঠিকানা সংগ্রহ করে। ফাদার বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো জাহিদ ভাই মতো চলে আসে এবং মনে হতে লাগলো জাহিদ ভাইকে কেউ ফলো করছে। তো জাহিদ ভাই শরীরে কাঁটা দিতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ পর জাহিদ ভাই আর সেই জিনিসটা অনুভব করেনি। রাতে নাম ঠিকানা দিয়ে অপেক্ষা করছিল। তো এতক্ষণ যা লিখেছে জাহিদ ভাই তার সবকিছুই এমনভাবে পাল্টে যাবে তা জাহিদ ভাই কখনো চিন্তা করেনি। জাহিদ ভাই ভেবেছিল যে শয়তান টাইপের কেউ হবে, কিন্তু বাস্তবটা ছিল অবিশ্বাস্য। উনি এসে প্রথমেই বলেন, জাহিদ ভাইয়ের আমির, আল্লাহু ইয়াবসুতুরু রিজকি লিমাইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকুদিরুল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আযীম। সূরা আনকুবাতের আয়াত 62। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। নিশ্চিতভাবেই তিনি সবকিছুর ব্যাপারে অবগত। চাইলে কি কেউ কারো ভাগ্য ছেড়ে নিতে পারে? না, পারে না। তারা অজ্ঞ, জ্ঞানহীন। জিজ্ঞেস করে দেখো তো মারিয়ার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে ছিল কিনা? জাহিদ ভাই আমির সাহেব বলছে, কারণ যে ওর ক্ষতি করেছে সে চেয়েছে মারিয়া যেন সফলতা লাভ করতে না পারে। কেউ তাকে জাগায়নি। কাফেরের স্বভাব মিথ্যা বলার। মেয়েটার বান্ধবী যে প্রথম দিন মারিয়াকে ফোন দিয়ে বলেছিল তার ঘর এলোমেলো, আসলে সে বানিয়ে বলেছিল এই কথা। আর ঘটনাচক্রে তার ফোন কলের কথাটা মিলে যায়। এখন কেউ যদি সন্দেহ করে জাদুটোনার, তবে যাতে সে নিরপরাধ মেয়েটাকে যেন নিরপরাধ হয় সেটাই তিনি ব্যবস্থা করেছিল। সে বান্ধবী জ্বলতো ওর সফলতা দেখেই। তাই সে বুদ্ধি করে ধীরে ধীরে ওদের প্রলুব্ধ করে আত্মা ডাকবার, যাতে করে সবাই এটা ধরে নিতে পারে আত্মা ডাকবার ফলে মারিয়ার এমন হয়েছে। সে একজন কাফের মানুষের কাছে যায়। কাফের লোক তাকে বলে সে মারিয়ার ভাগ্য বদল করে দিতে পারে। এজন্য মারিয়ার হাতের তালুর চামড়া লাগবে। তারা সেই দুষ্ট কাফের জিনের কাছে সাহায্য নেয়। তারা তার কথা মতো সেই সময়ে যখন তারা সিমেট্রিতে ছিল তখন সেই মেয়ে মারিয়ার চুল সহ কিছু জিনিস সবার অগোচরে সংগ্রহ করে নিয়ে সেই কাফের মানুষের কাছে দিয়েছে, এবং এরপর মেয়েটার হাতের তালুর কিছু অংশ সেই জিন নিয়ে যায়। এগুলো গোমরাহ, ভুল, কেউ কারো রিজিক নিতে পারবে না। সেই জিন মারিয়াকে অসুস্থ করে দেয়। বিনিময়ে সেই মেয়ে কিছু তো অবশ্যই পেয়েছে। এখনো সময় আছে, যদি তারা চায় অবশ্যই আমরা সাহায্য করব। সেদিন রাতে তিনি চলে যান। সেদিন দুপুরে জাহিদ ভাই ফাদারকে ফোন দিয়ে জানতে চায় মারিয়ার অন্য দুই বান্ধবীর কথা, তারা কে কোথায় করছে, কি করছে। পরে ফাদার জাহিদ ভাইকে জানান মারিয়ার এক বান্ধবী স্কলারশিপ পেয়ে ইউকেতে চলে গেছে। মারিয়ার কন্ডিশন খারাপ হওয়ার ওরটা ওর বান্ধবীকে দেওয়া হয়, আর আরেক বান্ধবী তার মতোই পরে লেখা চালিয়ে যাচ্ছে। মারিয়া স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা হয়নি, সেটা নিয়ে গেছে মারিয়ার আরেক বান্ধবী। তো যাই বুঝতে পারে এই সেই মেয়ে যে স্কলারশিপ পাওয়ার জন্য এই কাজটা করেছে। তো জাহিদ ভাই ফাদারের সাথে দেখা করে, ফাদারকে বুঝিয়ে বলে, কিন্তু এটা যে বান্ধবী করেছে তা জাহিদ ভাই এড়িয়ে যায়। তো জাহিদ ভাই মারিয়ার বাবার সাথে কথা বলে। এর মধ্যে কিন্তু মারিয়া ঠিক ছিল। 2 দিন পর সব প্রস্তুতি নিয়ে জাহিদ ভাই মারিয়াদের বাসায় যায়। আগে থেকেই সেই বদ জিন মারিয়াকে ধরে রেখেছিল। জাহিদ ভাই ঘরে ঢুকে মারিয়ার সামনে বসেছিল। জাহিদ ভাই তাকিয়েছিল ওর দিকে। কিছু সময় জাহিদ ভাই কথা বলেনি, আর তখন সে বলতে শুরু করে, ভাব দেখাচ্ছিস, সেদিন তুই আমাকে আঘাত করেছিলি, আর আজ এখানে এসে পড়েছিস। শুন, আমি সব জানি কে তুই, কি করিস তুই একটা ধান্দাবাজ। এই পাদ্রী শুন, ও খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, তোদের ভুল ভাল কথা শোনাবে। তো ফাদার ছিলেন আর মারিয়ার মা বাবা ছিল ওখানে ওই মুহূর্তে। ফাদার ভদ্রভাবে তাকে কথা বলতে বলে। সে বলে, আচ্ছা, আমার কথার বিশ্বাস নেই। আমার দিকে তাকে বলে, এই তোর না হাতে ব্যথা, তুই না হাত বেঁধে রেখিস ব্যথা কমানোর জন্য? কি সত্যি বলছি না? এটা ঠিক, জাহিদ ভাইয়ের হাতে একটা সমস্যা হয়। তার মানে এই না যে সে সবকিছু জানে। জাহিদ ভাই ইশারা দিয়ে ওর মা বাবাকে সরে যেতে বলে।
মানে মারিয়ার মা বাবাকে, এবং জাহিদ ভাই কথা বলতে না দেখে সে বিগড়ে যায়। এবং যখন জাহিদ ভাইয়ের কাজগুলো জাহিদ ভাই শুরু করে, আলো বন্ধ করে দেয় এবং সেদিনের মতো চলে যায়। এরপর প্রায় কিছুদিন মারিয়ার আর সমস্যা হয় নাই। এর মধ্যে একদিন রাতে মারিয়ার মার ঘুম ভেঙে যায় কাকের ডাক শুনে। তিনি তার মেয়ের ঘরে দেখতে পান তার মেয়ে একটা কাক ধরে সেই কাকটাকে ছিঁড়ে ফেলে অবস্থায় খাচ্ছে। মারিয়া উঠে দাঁড়ায় এবং দেয়ালে ইশারা করে। ওর মা ভয়ার্তভাবে দেয়ালের দিকে তাকিয়ে দেখে একটা মানুষের মতো শরীর, রীতিমতো যেভাবে কসাইরা মাংস ঝুলিয়ে রাখে সেভাবে দেয়ালে ঝুলে আছে। মাথা চুল ছাড়া আর কিছুই নেই, মনে হচ্ছে দেহের চামড়াটা কেউ তুলে ফেলেছে। তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং ওর বাবাকে ডেকে আনেন। তিনি এসে দেখতে পান মারিয়া দেয়ালে নিজের মাথা নিজে ঠুকছে। ঘর ভর্তি সেই মৃত শরীর, খেকো, সেই পোকাগুলো কিলবিল করছে। বারান্দার গেটে বাড়ি মারার শব্দ আসছে, গ্রিলে রড দিয়ে বাড়ি মারার শব্দ আসছে। তারা প্রার্থনা শুরু করে দেন, মেয়েকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসেন। জাহিদ ভাইকে ফোন দেন। জাহিদ ভাই নিজে ফোনের মধ্যে শুনছিল গ্রিলে বাড়ি মারার শব্দ, কাক ডাকের শব্দ। জাহিদ লাউড স্পিকারে একটা সুরা পড়ে দিল। কিছুক্ষণ পর সব থেমে যায়। পরে সেই ঘরে যে সেই কাকের আধা খাওয়া দেহ পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। আসলে সেই রাতে সে চেয়েছিল মারিয়াকে মেরে ফেলতে। জাহিদ ভাইয়ের আমির সাহেব বলে দিয়েছিলেন যতদিন পর্যন্ত তিনি মারিয়ার হাতের তালুর চামড়াটা খুঁজে না পাচ্ছেন ততদিন পর্যন্ত জাহিদ ভাই কোনো না কোনোভাবে যেন কথা না বলে সেই কাফের জিনের সাথে। সেই জন্য কিছু জিনিসপত্র তাদের দেয় ব্যবহার করতে, যখনই মারিয়ার সমস্যা হবে তারা যেন সেটা ব্যবহার করে। সেই রাতেই জাহিদ সাহেবকে খুব বলেন খোঁজ পেয়েছি চামড়াটার। জাহিদ ভাইকে কিছু নিয়ম শিখিয়ে দেয় এবং পরদিন মাগরিবের পর জাহিদ ভাই মারিয়াদের কাছে জাহিদ ভাইকে যেতে বলেন। এই জন্য সেই রাতে হামলা করে। চামড়াটা খোঁজার পেছনে কারণ ছিল যদি সেই শয়তান জিনও চলে যায় তাহলে মারিয়ারও ক্ষতি করত দূরে বসে সেই চামড়াটা দিয়ে। জাহিদ ভাই সেদিন মারিয়ার বাসায় যায়। তো কি বলবে জাহিদ ভাই, এত কিছু গত 6-7 মাসে মেয়েটা সহ্য করেছে, তার বাবা মা সহ্য করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত ছিল। জাহিদ ভাই ঘরে প্রবেশ করে ঘর অন্ধকার করে দেয় এবং কিছু নিয়ম পালন করে। জাহিদ সাহেবের আমির সাহেব তখন সেখানে আসে। মারিয়া অন্ধকারে আবছায়ার মতো জাহিদ সাহেব আমির সাহেবকে দেখছিল। সে জাহিদ ভাইকে এটা বলার পর তাকে অভয় দিল, বলে উনি ভালো লোক, ভয় করতে হবে না, মনে বিশ্বাসের জোর আনুন, শয়তান কখনোই সফল হতে পারবে না। তবে ওর মা বাবা এবং সেই ফাদার তখন উপস্থিত ছিল সেই জায়গায়। জাহিদ ভাই আমির সাহেব কিছু করছিলেন যার জন্য সেই কাফের জিন এসে বলছিল যন্ত্রণা দিস না, সইতে পারছি না। তখন আমির সাহেব তাকে বলে, আজ তুই সব কিছু বলবি, কি করেছিস সব কিছু। যদি না বলিস তবে এমন শিক্ষা আজ পাবি যা তুই কল্পনাও করিসনি। আসলে আমির সাহেবের কথা জাহিদ ভাই ছাড়া আর কেউ শুনছিল না। ওই মারিয়ার মধ্যে থাকা জিনের কথা শুনছিল, কিন্তু তারা অনুভব করছিল আরো কেউ সেই ঘরের মধ্যে আছে। অনেক কষ্ট দেওয়ার পর সে বলতে শুরু করে, আমি বৈরাগী। ধীরেন কবিরাজকে আমি দীক্ষা দিচ্ছি 7 বছর ধরে। ধীরেন আমাকে বলেছে ওর ভাগ্য ওর বান্ধবীর সাথে ওদল বদল করে দিতে। ওর বান্ধবীর নাম শিলা। বিদেশে চাকরিটা যেন মারিয়ার না হয়ে ওর যেন হয়ে যায়। বিনিময়ে আমাকে 6টা ছাগল দিয়েছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তাই আমি বলেছিলাম ওকে মরা দেহ পোতার জায়গায় গোধূলি লগ্নে নিয়ে যেতে। লগ্নের সময় ওর চুল, হাতের পরশ লাগা কাপড়, জামার সুতো নিয়ে আমাকে দিতে বলেছিলাম। এটা বলতে বলতে হাসতে লাগলো, বলল, এখন দেখ পাল্টে দিয়েছি সবকিছু। তখন কিছুক্ষণ আমির সাহেব সূরা বাকারা পড়তে পড়তে ওকে চাবুক দিয়ে মারি দেন। এক একটা চাবুকের শব্দটা জাহিদ ভাই সবাই শুনেছিল। আমি সূরার নাম বলতে চাচ্ছিলাম না, তারপরও বলে দিলাম। পরে একটা জায়গায় কথা বলে। এরপর আরো কিছু জায়গা কাজ করা হয় এবং সেই কাফের চলে যেতে বাধ্য হয়। আমির সাহেবকে জাহিদ ভাই বলতে শুনেছিল, চলে যা, যত দূরে যেতে পারিস। তোর এবং তোর ইনসানির সাথে তোদের আল্লাহ বিচার করবেন। তোদের শরীর পচে যাবে, খুলে পড়বে তোদের শরীর আব্রাহার মতো। তোরা বেঁচে থাকা অবস্থায় যন্ত্রণায় ভুগবি, জিল্লাতের মৃত্যু হবে, তোদের ধ্বংস হবি, তোরা হতেই হবে। বেরিয়ে যা বলে তিনি চাবুক ঘোরাতে শুরু করেন। সেই জিন সারা জীবনের জন্য চলে যায়। এরপর থেকে মারিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেই কাফের মুখের কথা শুনে ওর বাবা এবং সেই ফাদার অবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই তাদের বুঝিয়েছিল সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করতে। এত কিছুর মধ্যে জাহিদ ভাই একবারও একটা কথাও জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা বলেনি। অভাবনীয় ক্ষতি এসে করেছে তার বান্ধবীর। কেউ কারো ভাগ্য খারাপ করতে পারবে না,
বা বদল করতে পারবে না। এটা কুফর, এটা ভুল, নিজ প্রচেষ্টায় অগ্রসর হতে হয় আমাদের। তো জাহিদ ভাই জানে না তার বান্ধবী কেমন আছে, আর তাদের বাড়াবাড়ি করতেও দেয়নি। পরে মারিয়া দেশের বাইরে আরেকটা চাকরি পায়। তার বাবা মা তাদের মেয়েকে নিয়ে দেশের বাইরে পরে চলে যান। এই কাহিনীটি যিনি শেয়ার করেছেন তিনি তার নাম শেয়ার করতে নিষেধ করেছেন, কারণ তিনি চান না তার নামটা প্রচারিত হোক। আমরা ধরে নিচ্ছি তার নাম অদিতি। এটি অদিতির নানু বাড়ির একটি কাহিনী, এবং তার নানু বাড়ি ছিল ঢাকারই কোনো একটা জায়গায়। ধরে নিলাম জায়গাটি হচ্ছে মোহাম্মদপুর। তো আমি কাহিনীতে চলে যাচ্ছি, আমার মতো করে শেয়ার করব কাহিনীটি। তো অদিতির নানা ঢাকারই কোনো একটা জায়গায় একটি বাড়ি কেনেন, এবং যে বাড়িটি কেনেন সেই বাড়িটি বেশ আগের তৈরি করা একটি বাড়ি, দোতলা বাড়ি, এবং বাড়িটি হচ্ছে আপনার এমন একটা বাড়ি যে 2.5 কাঠা জায়গার মধ্যে বাড়িটি, এবং বাড়িটির ওপরে একটা ছোট চিলে কোঠা আছে। দোতলার সিঁড়ি দিয়ে, আপনারা দেখবেন অনেক বাড়িতে এরকম থাকে যে দোতলার উপরে সিঁড়ি ঘরের উপরে এক্সটেন্ডেড একটা অংশ থাকে ছাদে যাওয়ার জন্য, এবং তার পাশে একটা রুম থাকে। তো এরকম একটা রুম সেই বাড়িটিতে ছিল। তো বাড়িটি অদিতির নানা পুরনো কেনেন একজনের কাছ থেকে, এবং এই যে সময়কার ঘটনা সেটা অনেক আগের, 1986 সালেরও আগের, 86-র আগেরকার কাহিনী আর কি। তো যাই হোক, তো এই বাড়িটি যখন কেনার পর তারা বেশ অদিতির নানার বেশ ভালো লেগেছিল বাড়িটি, এবং এই কারণেই তিনি বাড়িটিকে খুব যত্ন করে রং টং করান, এবং সেভাবেই তিনি বাড়িটিতে সবাইকে নিয়ে উঠে আসেন। এবং তাদের কাছে বেশ ভালো লাগতো বাড়িটিতে প্রথম ওঠার পর। বেশ মানে খোলামেলা ছিল, এবং আশেপাশের মানে তাদের পরিবেশটা খুব ভালো লাগতো। বাড়ির পেছনে একটা ছোট্ট উঠোনের মতো ছিল, মানে বাড়িটির পেছনের অংশে একটি ছোট্ট উঠোনের মতো ছিল, এবং সেখানে যাওয়ার জন্য একটা দরজা ছিল। আর দোতলা বাড়ি সামনে কিছুটা অংশ, তো পেছনের দরজা দিয়েও বেরিয়ে চাইলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যেত। তো বাড়িটির বর্ণনা আমি দিয়ে রাখলাম এই কারণে যে আপনাদের কাছে কাহিনীটা শুনতে বা বুঝতে সুবিধা হবে। তো কাহিনী যেখান থেকে শুরু হয় সেখানে চলে যাচ্ছে একদম। তো এই বাড়িটা কেনার পর প্রথম দিকে তারা যখন ওই বাসায় থাকা শুরু করলো, তো কিছু হালকা পাতলা জিনিস তারা ফিল করতো বাসায়। যেমন তাদের বাসায় যেমন নিচতলা যারা ছিল তাদের কাছে মনে হতো যে ওপরে কেউ চেয়ার টেবিল টানাটানি করছে বা ফার্নিচার টানাটানি করছে। আবার শব্দ হতো ধুমধাম করে কিছু পড়ে গেছে, এই ধরনের শব্দ। তো নিচে অদিতির বড় মামা থাকতো, তিনি প্রায় প্রথম দিকে এটাকে খুব নর্মাল মনে করতেন যে আচ্ছা বাসার উপরে কেউ নাড়াচাড়া করছে, জিনিসপত্র এদিক ওদিক করছে, সেখান থেকে এই শব্দটা আসছে। তো উনি একদিন এরকম জিজ্ঞেস করেন বাসায় যে কালকে কি তোমরা খুব নাড়াচাড়া করেছো ফার্নিচার, আমি তো কোনো কিছু দেখছি না। তো বাসার সবাই বলে যে না, আসলে আমরা তো কিছুই নাড়াচাড়া করিনি, যেরকম ছিল সেরকমই। বলে না, আমি তো অনেক শব্দ পেলাম যে মনে হচ্ছে অনেক কিছু নাড়াচাড়া হচ্ছে, তারপরে কিছু জিনিস মনে হলো পড়ে গেল। বলে যে না, এরকম কিছুই হয়নি। তো তখন থেকে তাদের কাছে ব্যাপারটা বেশ একটা অড একটা ফিল হয়, এবং তারা এই জিনিসটা খেয়াল করা শুরু করে যে বাসায় তাহলে এটা কি হচ্ছে। এবং অনেকেই তখন খেয়াল করতেন যে গভীর রাত যখন হয়ে যেত, রাত যখন বেশ গভীর হতো, তখন হঠাৎ করে এই শব্দগুলো হতো। নিচতলা থেকে মনে হতো যে ওপরে কেউ সোফা সেটটাকে টেনে সরাচ্ছে অথবা বিছানাটাকে টেনে সরাচ্ছে, এই ধরনের শব্দগুলো হতো। যাই হোক, এই শব্দের সাথেও তারা ইউজ টু হয়ে যায়, মানে মনে করে যেটা স্বাভাবিক। তো ইনসিডেন্ট প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে অদিতির মেঝো মামার সাথে ঘটে। অদিতির মেঝো মামা ছিলেন একটা মেডিকেলের স্টুডেন্ট, তিনি একটা মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। তো সেই দিন তিনি তখন ছুটিতে, তার পরীক্ষার পর ছুটিতে তিনি বাড়িতে আসেন, এবং বাড়িতে আসার পর তিনি ডিসাইড করেন, সেখানে ওনাদের একজন টিচার ছিল, উনি ডিসাইড করেন যে মানে একটা হাউস টিউটর ছিল, যিনি নাকি ওই বাসায় মাঝে মাঝে থেকে যেতেন, বেশিরভাগ সময় থাকতেন আর কি, তো বাচ্চাদেরকে পড়াতেন। তো তিনি তার মেজো মামার বয়সী ছিলেন, এবং অদিতির মেজো মামা একদিন ডিসাইড করেন যে তিনি ওই টিচারকে নিয়েই বললো যে চলেন আজকে আমরা চিলে কোঠায় থাকি, আমরা গল্প গুজব করবো, পরে আমি বই টই পড়ে ঘুমিয়ে যাব, কারণ আসলে বাসায় তো অন্যরা ঘুমায়, সময় পাই না। তো টিচার বলেন ঠিক আছে ভাই, চলেন যাই। তো ওই দিন তারা গেলেন ওপরে, এবং যা হয় আর কি, ইয়াং ছেলেপেলেরা, ইয়াং যারা থাকে আড্ডা মারে, অনেকক্ষণ আড্ডা মারলেন, চা নাস্তা খেলেন, অনেকক্ষণ গল্প গুজব করে যখন তিনি অদিতির মামা একসময় বই পড়তে ধরলেন, উনি গল্পের বই পড়ছেন, এর মধ্যে টিচার উনি ঘুমিয়ে গেছেন পাশের ইসে,
এবং পাশের যে একটা বিছানা ছিল ওখানে দুটো চৌকির মতো রাখা ছিল উপরে, একটাতে উনি ঘুমিয়ে গেছেন আর অদিতির মামা বই পড়ছেন। তো ওনার চৌকিটা ছিল জানলার ঠিক পাশে, জানালা ঠিক যেখানে, জানালার থেকে পাশে, এবং সেখান থেকে ছাদের আর একটা অংশ দেখা যায়, যেখানে গ্রিল দেওয়া ছাদের অংশটা। উনি ঘুমিয়ে গেছেন, রাত হয়ে গেছে। এক সময় দেখছেন যে চাঁদ, মানে উনি ঘুমাতে ঘুমাতে খেয়াল করছিলেন যে আজকে চাঁদ উঠেছে আকাশে এবং বাসার ভেতরে আলো এসে পড়ছে। তো অদিতি, আমি এখানে একটু বলে রাখি যে যেই জায়গাটার কথা লিখেছেন তিনি তার মেইলে, সেই জায়গাটার সাথে আমি কিন্তু খুব সুপরিচিত। মানে আমি ওই এলাকা দিয়ে অনেক চলাফেরা করেছি, আমার শৈশব থেকে অনেক চলাফেরা করেছি জায়গাটায়। তো আমি বুঝতে পারছি যে পরিবেশটা কেমন সেখানে। ইনফ্যাক্ট আমার এক মামা তখন এক সময় ওখানে একটা বাসা ভাড়া নিয়েছিল। আমি ওই এলাকায় মামার বাসায় প্রায় যেতাম, যে মাঝে মাঝে রাতের বেলা থেকেও যেতাম আড্ডা মেরে। তো যাই হোক, তো সুতরাং আমি বুঝতে পারছি রাতের পরিবেশটা কেমন সেখানকার। তো রাত হয়ে গেছে, ওর মামা বই পড়তে পড়তে একসময় দেখছেন যে চাঁদ উঠেছে। উনি বই, একসময় ঘুম এসে গেল, বইটা দেখে তিনি ঘুমিয়ে গেলেন। তো ঘুমিয়ে গেছেন কতক্ষণ উনি বলতে পারবেন না। ঘুমের মধ্যে হঠাৎ তার কেমন যেন ফিল হলো, তার শরীরটা মানে কেমন যেন হালকা ফিল হলো এবং তিনি ঘুম থেকে উঠে গেলেন। তিনি তাকিয়ে ফিল করলেন তিনি ধীরে ধীরে উঠে যাচ্ছেন বিছানা থেকে। এবং বিছানা থেকে যে উঠে যাচ্ছেন তিনি খেয়াল করলেন কিছু একটা, তিনি উপর হয়ে শুয়েছিলেন, কিছু একটা তার তার পেটের নিচে দুহাত ঢুকিয়ে, বাচ্চা মানে দুহাত দিয়ে বাচ্চাদেরকে যেভাবে তুলে ধরে মানুষ, বাচ্চাদেরকে অনেক সময় আমরা বাতাসে উঠিয়ে সাঁতার শেখাই বা একটা মানে দুষ্টুমি করি বাচ্চাদের সাথে, জাস্ট লাইক দ্যাট উনাকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠিয়ে ফেললো। এবং উনি তখন খেয়াল করলেন কে উঠালো। উনি ফিল করছেন শীতল ঠান্ডা একটি শক্ত হাত, দুটো হাত। উনি আস্তে করে তাকালেন, তাকিয়ে দেখলেন যেটা যে একটা অন্ধকার অবয়ব, এটা জাস্ট জমাট বাঁধা কোনো অন্ধকারের মতো, মানে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না, জমাট বাঁধা একটা অন্ধকারের মতো মানুষের মতো অবয়ব, বেশ লম্বা, তাকে উঁচু করে ফেলেছে বিছানা থেকে। তো তিনি কিন্তু বেশ নামাজি একজন মানুষ ছিলেন, নামাজ কালাম পড়তেন এবং তিনি দোয়া দুরুদ জানতেন। তো তিনি যখন এই জিনিসটা বুঝলেন, ভয় পেলেন মারাত্মক রকম। কিন্তু উনি যখন দোয়া পড়ছেন, উনি তখনই ফিল করলেন যে জিনিসটা তাকে আস্তে করে নামিয়ে ফেললো। মানে মানে ধপ করে ফেলে দেয়নি, আস্তে করে নামিয়ে ফেলে আস্তে আস্তে পিছিয়ে ওই পাশের যে জানালা সেটার দিকে যে মনে হলো বাতাসে মিলিয়ে গেল। এবং উনি তখন মানে ওনার সারা শরীরে গুজবাম্প হয়েছিল। উনি লাফ দিয়ে উঠে গেলেন বিছানা থেকে উঠে এসে ওই টিচারকে উঠালেন ধাক্কা দিয়ে, যে এই ভাই উঠেন উঠেন উঠেন। উঠিয়ে বললো যে চলেন নিচে যাই। উনি টিচার চোখ কচলাতে বুঝতে পারছে না কি হচ্ছে। তিনি বললেন যে কেন, কি হচ্ছে? বলে কিছু না, আপনি চলেন তো আমার সাথে, চলেন নিচে যাই, এখানে থাকবো না। বলে তিনি টিচারকে নিয়ে আসেন। তো উনি যে এই জিনিসটা ফিল করলেন বা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলেন, উনি কিন্তু বাসার কারোর সাথে ওই সময় ওইটা শেয়ার করেননি। তিনি নিজের মধ্যেই রাখেন, কিছুটা লজিক দিয়ে চিন্তা করেন, বাট চিন্তা করলেন না, যেহেতু উনি ধার্মিক মানুষ, উনি বলেন লজিকের কিছুই না, এটা কোনো দুষ্ট জিন ছিল বা সামথিং, হয়তো চিলে কোঠায় কেউ যায় না। তো উনি মোটামুটি সবাইকে বললেন যে তোমরা চিলে কোঠায় যে রাতে ঘুমায় না, জায়গাটা কেমন যেন। তো যাই হোক, অনেকদিন আর চিলে কোঠায় যাওয়ার ব্যাপারটা আসলো না। এরপর যেটা হলো, চিলেকোঠা কেন্দ্রিকই আরেকটি কাহিনী হলো, সেটা হচ্ছে এবার ঘটলো হচ্ছে অদিতির মেঝো মামার সাথে। অদিতির মেঝো মামা যেটা করেছিল, তিনি ওই দিন ছিল প্রচন্ড ঝড় বৃষ্টির রাত, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং এর মধ্যে তিনি একটি নতুন ক্যাসেট প্লেয়ার কিনেছিলেন এবং ক্যাসেট প্লেয়ারে গান শুনতেন এবং দেখা যেত রাত করে গান শুনতে বেশ ভালো লাগতো। তো উনি ওই দিন তাদের বাসায় গ্রাম থেকে একজন আত্মীয় আসলেন এবং তারই সমবয়সী, বেশ আড্ডা মারতেন তারা। তো উনি চিন্তা করলেন একটু গান শুনে আড্ডা মারা যায় কিভাবে, মানে কেমন লাগে, গান শুনে আড্ডা মারলে বেশ ভালো লাগবে, বাট এটা তো বাসায় সম্ভব না। মানে দিনের বেলা তো হয়তো সম্ভব, রাতের বেলা তো বাসায় এরকম গান বাজালে বেশ রাত করে তো বাসায় চিল্লাচিল্লি করবে সবাই। তো উনি ডিসাইড করেন যে আজকে রাতটা আমি চিলেকোঠায় কাটাই এবং সে আত্মীয়কে সাথে করে নিয়ে যাই, গান শুনবো, আড্ডা মারবো দুজন। তো এরকম করেই তিনি সে আত্মীয়কে নিয়ে চলে গেলেন চিলেকোঠায় রাতে খাওয়া দাওয়ার পর, ডিনারের পর চলে গেলেন। দুইজন মিলে বেশ আড্ডা মারলেন, মেরে টেরে, মানে ছাদের মধ্যে হাঁটাহাঁটি করলেন, করে চিলেকোঠায় রাতে ঘুমাতে আসলেন। তো গান টান শুনে বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে মানে মনে হচ্ছে যে আকাশ ছিঁড়ে বৃষ্টি নামছে এবং মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই অবস্থায়
তারা জাস্ট ঘুমিয়ে যাবে এরকম অবস্থা, আত্মীয় মনে হয় ঘুমিয়ে গেছে ততক্ষণে। তো উনি হঠাৎ করে জানলা দিয়ে উনি তাকালেন। ওনাদের জানলার কার্নিশটা বেশ বড় ছিল, এই কারণে জানলাটা হালকা খোলা রাখতে পারতো। তো তাকিয়ে দেখছে উনি যে ছাদের মধ্যে মনে হচ্ছে পাইপ, দুটো কালো পাইপ গড়াগড়ি করছে, এরকম লাগছে তার কাছে। একবার ভাবলেন যে ছাদে কালো পাইপ, আমি তো বৃষ্টির আগে গেলাম, সেখানে কোনো পাইপ টাইপ কিছু ছিল না, এই পাইপ কোত্থেকে আসলো? আর এরকম একটা বড় কালো পাইপ, বেশ 5-6 ফিট। তো একবার চিন্তা করতে করতে উনি আবার ভালো মতন খেয়াল করলেন, এর মধ্যে লাইটনিং স্ট্রাইক করলো আকাশে, মানে আকাশে বিদ্যুৎ চমকালো আর কি। তো যখন বিদ্যুৎ চমকালো তখন তিনি খেয়াল করলেন যে ওইটা বিদ্যুতের আলো উনি খেয়াল করলেন, যেটা উনি পাইপ ভাবছিলেন সেটা কিন্তু পাইপ না, সেটা একটা মানুষ। এবং মানুষটার মনে হচ্ছে গায়ের রঙও কালো এবং সে যে কাপড় পরে আছে সেটাও কালো। মানে মানে মানুষটাকে মানে বোঝা যাচ্ছে এটা মানুষের অবয়ব, কারণ হাতটা একটু এদিক ওদিক নড়ছে, সেটা ছাদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে সেই বৃষ্টির পানিতে। এবং এই বৃষ্টি, তুমুল বৃষ্টির মধ্যে উনি দেখে ওনার একটু মানে শক লাগলো যে ছাদের মধ্যে কালো, আমি মাত্র ছাদে গেলাম, কে ছাদে এরকম গড়াগড়ি খাবে, আর লম্বায়ও তো বেশ বড় সাইজে। তো বেশ এরকম চিন্তা করতে করতে উনি হঠাৎ করে খেয়াল করলেন যে সেই যে কালো অবয়বটা ছিল গড়াগড়ি খাচ্ছিল মানুষের, সে গড়াগড়ি বন্ধ করে ঠিক মনে হলো তার দিকেই তাকালো, কারণ তিনি ফিল করলেন যে চোখ দুটো মনে হচ্ছে জ্বলছে সেখান থেকে। এবং সেই কালো মানুষটা একটু হাঁ করেছে, তার মুখের যে সাদা দাঁতগুলো তিনি দেখতে পেলেন এই দূর থেকে, প্রায় 10-15 ফিট দূর এরকম হবে, এরকম থেকেই। এবং এর মধ্যে যখন নাকি আবার মানে বিদ্যুৎ চমকালো, তখন কিন্তু সেই আলোতে তিনি আরো স্পষ্ট দেখলেন কালো চেহারাটাকে, এবং বিভৎস একটা কালো চেহারা। তিনি সাথে সাথে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে। তিনি সেই রিলেটিভকেও ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে এখানে ভাল লাগছে না ভাই, চলেন তাড়াতাড়ি চলে যাই। তো তিনি সে রিলেটিভকে নিয়ে সোজা বাসায় চলে আসলেন, আর ছাদে থাকলেন না, চিলেকোঠায় থাকলেন না। এবং এবার এসে উনি ঘটনাটা পরদিন বললেন বাসার মানুষকে যে আমি এরকম এরকম কিছু দেখেছি। তো অদিতের নানা যিনি ছিলেন তিনি না করে দিলেন, বললেন যে এখন থেকে তোমরা চিলেকোঠায় যাবে না, চিলেকোঠায় যে রাতে থাকা বন্ধ। তো এই গেল তাদের চিলেকোঠায় ওঠা থাকার ব্যাপারটা বন্ধ হয়ে গেল। বাট এই যে কালো মানুষের মতো একটা ফিগার বা কালো মানুষ, এটা কিন্তু আরেকজন দেখেছিল। সেটা হচ্ছে তাদের বাড়ির যে কাজের মানুষ ছিল, অদিতির নানা বাড়ির কাজের মেয়েটা ছিল, সে একদিন ভর দুপুরে গেল ছাদে কাপড় নাড়তে। তো সে যখন কাপড় নাড়তে গিয়েছে, তো সে যে কাপড় নাড়ছে নিজের মতো, এবং তখন মানে ভর দুপুর বলতে আমি দুপুর 12টা বলবো না, আমি বলবো যে 12টা পেরিয়ে গেছে, 1টা-1.5টা এরকম, মানে একদম মানে পিক টাইমের একটু পরে আর কি। পিক টাইমই বলা চলে সেটা, 12টা পিক টাইম হয়, অনেক সময় 1টা-2টো পর্যন্ত থাকে সেই পিক টাইমটা। তো এরকম একটা সময় সে কাপড় নাড়ছে আর দেখছে কোয়াইট, চারিপাশে শব্দ নাই, চারিপাশে বেশ নিস্তব্ধ, মানে দুপুরটাও নিথর দুপুর বেলা। তো এরকম সময় সে কাপড় নাড়তে নাড়তে চলে গেল তাদের একটা সিমেন্টের পানির ট্যাঙ্কি ছিল ওখানে, সেটার কাছে। ওই জায়গাটা একটু ছায়া পড়তো। তো সে দেখলো এই ছায়ার মধ্যে ট্যাঙ্কির পাশে একটা ছোট রেলিং ছিল, সেই রেলিং এর উপরে একজন মানুষ বসে আছে, মানুষটা পেছন ফেরে বসা, এবং সে একটা গেঞ্জি পরা, গেঞ্জিটার রং হবে হলুদ, মানে একদম পুরো হলুদ কালারের একটা গেঞ্জি, কিন্তু মানুষটা হচ্ছে কুচকুচে কালো, মানে যতটুকু ঘাড় দেখা যাচ্ছে কুচকুচে কালো, আর গায়ের মধ্যে গেঞ্জিটা হচ্ছে একদম কটকটে হলুদ কালারের। তো সে তাকিয়ে কিছুক্ষণ অবাক হয়ে থাকলো যে এই ছাদে কে উঠবে, এবং মানুষটা বেশ বড় সড়ো, আকৃতি বেশ বড় সড়ো একজন মানুষ। এই ছাদে কে উঠবে, এখানে তো আমাদের বাড়ির মানুষরা কেউ উঠে না, এবং বাসাটার এরকম কেউ তো নাই এই বাসায়, এরকম কালো গায়ের রং, এত কুচকুচে কালো। তো সে যখন চিন্তা করছে, হঠাৎ করে দেখলো যে সেই মানুষটা ঘাড় ফেরালো, এবং ঘাড় ফেরানোটা হলো হচ্ছে আপনারা হরর মুভিতে যেভাবে দেখেন যে মাথাটা স্পিন করে, কাইন্ড অফ লাইক দ্যাট, পুরোপুরি ঘুরে যায়নি 360 ডিগ্রি, বাট বেশ খানিকটা ঘুরে আসলো, এসে এক পাশ থেকে যে সে হেসেছে তার মুখটা একটু ফাঁক হয়েছে, এবং এত বিদ্ঘুটে ছিল সে ওইটা দেখে চিৎকার করে দৌড় দিয়ে সিঁড়ি ঘরের কাছে এসে সে পড়ে গেল। তো মানুষ ছুটে আসলো বাসার থেকে যে কি হলো, তার অনেকক্ষণ তার মাথায় পানি ছিটানো হলো, এবং অনেক কিছু করার পর সে মুখ দিয়ে ফেনা ভাঙছে, এবং সে তখন বললো সে কি দেখেছিল আর কি, তার ভাষ্যটাই ছিল এরকম। তো এই হচ্ছে ছাদে যাওয়ার ব্যাপারে তাদের বেশ রেস্ট্রিকশন চলে আসলো যে বাসায় আর কেউ ছাদে তোমরা যাবা না। এই রেস্ট্রিকশনের কারণে তাদের ছাদটাকে বেশ অ্যাভয়েড করা হতো, এবং ছাদের চিলেকোঠা তো অবশ্যই অ্যাভয়েড ছিল,
কেউই চিলকোঠায় যেত না সে সময়। তো এরকম ভাবে চলতো। তো এর মধ্যে তার 2-1 বছর পরে অদিতির মা, এবং এই যার নাম বলছে অদিতি, তিনি এর আগে কাহিনী শেয়ার করেছেন এবং তিনি তার মায়ের কিছু কাহিনী শেয়ার করেছিলেন আমাদের সাথে একটা সময়। বলেছিলেন তার আম্মু পজেস্ট। তো যাই হোক, আমি সেটাতে আমি সেই কাহিনীটা আমি আর আনছি না। আমি এখান থেকে বলছি যে অদিতি বলেছে হতে পারে মেবি তার মায়ের পজেশন শুরু হয়তো সেই সময়ের কিছু আগের থেকেই মেবি হতে পারে, মানে বা ওইটার সাথে এই বাসার ব্যাপারটা হয়তো আরো রিচার্জড হয়েছে, এরকম কিছু। তো যাই হোক, অদিতির মা তখন অদিতি হয়েছে, এই অবস্থা অদিতিকে নিয়ে সেই বাসায় এসে ওঠে। তো খুব ছোট অদিতি, খুবই ছোট, কারণ মানুষ দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক সময় তাদের মানে বাচ্চা হলে তারা অনেক সময় মায়ের বাড়িতে এসে কিছুদিন কাটিয়ে যায়। তো এরকম সময় অদিতির মা অদিতিকে নিয়ে সেই বাড়িতে এসে ওঠে। তো যথারীতি তিনি থাকছেন, তাকে একটা রুম দেওয়া হয়েছে। তার মা মানে অদিতির নানির সাথে থাকেন রাতের বেলা, এবং অদিতি খুব ছোট, মানে একদমই বাচ্চা, ছোট বেবি। তো এরকম একটা ইনফ্যান্ট নিয়ে তিনি সেখানে থাকছেন। এবং যেটা হয়, একদিন রাতে প্রথম যেদিন তিনি ভয় পান ওই বাসায়, সেটা হচ্ছে রাতের বেলা তিনি ঘুমিয়ে থাকেন এবং ওনার ঘুম থেকে উঠতে হয় মাঝে মাঝে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য। তো উনি ওই দিন ঘুম থেকে ওঠেন তখন রাত 1টা, 1:30, 2টো এরকম বাজে আর কি, 1:30, 2টো এরকম একটা টাইমিং। তো এই সময় তিনি ঘুম থেকে যখন ওঠেন, তিনি বাচ্চাকে চেঞ্জ করছেন, বাচ্চাকে চেঞ্জ করে কাপড় চোপড় ঠিক করে দিচ্ছেন এবং কাঁথা চেঞ্জ করে ফেলছেন। তো এরকম সময় তিনি খেয়াল করলেন তাদের যে সামনে যে বারান্দাটা আছে, তাদের রুমটার পাশে একটা জানালা ছিল, যে জানালার পাশেই একটা ব্যালকনি ছিল, বেশ বড় ব্যালকনি। সেই সময়কার ব্যালকনিগুলো কিন্তু বেশ বড় সাইজের হতো, এবং ওই ব্যালকনির মধ্যে গ্রিল দেওয়া, এবং একপাশে একটা ছোট টেবিল আছে। আর ব্যালকনির সামনে স্ট্রিট ল্যাম্পের আলোটা কতগুলো গাছের ছায়া হয়েও ব্যালকনির মধ্যে বেশ স্পষ্টভাবে পড়ছে। তো তিনি খেয়াল করেন সেই ব্যালকনির গ্রিলে জানি কে ঝুলে আছে। মানে তিনি একটু অবাক হন, ব্যালকনির মধ্যে মানুষ মনে হচ্ছে। তো তিনি আরো স্পষ্টভাবে তাকানোর জন্য তিনি জানালার আরো কাছে যান। তো তিনি এই যে আলো পড়ছে রাস্তার স্ট্রিট ল্যাম্পের আলোতে, তিনি খেয়াল করে দেখেন জানালার মধ্যে ঝুলে আছে হচ্ছে অদিতির দাদা, মানে তার শ্বশুর। এবং তিনি একটু ভয় পান এবং অবাক হন একই সাথে। তার শ্বশুরের তো এখানে থাকার কথা না, তার শ্বশুর হচ্ছে নারায়ণগঞ্জে, এবং তিনি এই বাসায় যদি এত রাতে আসেন, তিনি গ্রিল ধরে চলে থাকবেন কেন, দোতলার গ্রিল ধরে? তিনি প্রথম 1 সেকেন্ড এই বুঝতে সময় নেওয়ার মধ্যেই উনি দেখেন যে তার শ্বশুর তার দিকে তাকে হেসে দিল, এবং হাসিটা ছিল একান ওকান বিস্তৃত। মনে হচ্ছে যে হাসিটার যে মুখের, যে মানুষের মুখের যে মানে মুখের যে কাটাটা থাকে, যে মুখটা থাকে, সে মুখটা আরো বেড়ে গেছে কান পর্যন্ত। এটা দেখে তিনি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন, তার মাকে চেপে ধরেন। তো অদিতির নানি উঠে যায় ঘুম থেকে, তিনি লাফ দিয়ে উঠে বলেন কি হয়েছে, কি হয়েছে? এই সময় তখন আর তিনি কিছু দেখতে পান না, এবং অদিতির নানি তখন তাকে দোয়া টোয়া পড়ে দেন, পড়ে জানালা তাড়াতাড়ি বন্ধ করে দেন এবং বলে যে না, তুমি বাবা ঘুমাও, দোয়া পড়ো, ছোট বাচ্চা আছে তো দোয়া টোয়া পড়ে তিনি ঘুমায় দেন। তো অদিতির মার এই প্রথম ভয় পাওয়া সেই বাসায়, এবং তিনি আরেকদিন ভয় পান। সেটা হচ্ছে তাদের মানে অদিতির মা যে রুমটাতে থাকতো অদিতির নানির সাথে, সেই রুমটাতে যাওয়ার জন্য বারান্দায় যাওয়ার যেমন একটা দরজা আছে, আরেকটা দরজা আছে ভেতর দিয়ে ড্রয়িং রুমের দিকে যাওয়ার জন্য। তো সেই ড্রয়িং রুম থেকে এসে রুমে ঢোকে, এরকম একটা দরজা আর কি। তো 2টো দরজা রুমের ভেতরে। তো আরেকদিন রাতে এরকম তিনি শুয়ে আছেন, তখন রাত এরকম 3টার মতো বাজে। তো তিনি হঠাৎ করে তার ঘুমটা ভাঙে কোন একটা খুটখাট শব্দে। মনে হচ্ছে, তার কাছে মনে হয় কেউ একজন শব্দ করছে রুমের ভেতরে। তো এই শব্দে তিনি যখন ঘুম থেকে ওঠেন, তিনি চোখ মেলেন, তাকিয়ে দেখেন যে ড্রয়িং রুমের মধ্যে থেকে আবছা 0 পাওয়ারের বাল্ব জ্বলছে, এবং সেই আলোটা এসে পড়েছে রুমের ভেতরে। এবং ওই রুমের লাইটটা তারা জ্বালিয়ে রাখতো, তার নানু যেহেতু রাতের বেলা তারা চলাফেরা করতো এবং বাচ্চা আছে ঘরে, এবং মোটামুটি বেশ আলোই পড়ছে। এর মধ্যে তিনি দেখেন যে ওই যে রুমের যে পর্দা আছে, পর্দা ধরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, বেশ কালো রঙের একটা মানুষ। এবং তিনি যখন খেয়াল করেন মানুষটাকে, যখন অন্ধকার শুয়ে আসছে চেহারায়, তিনি খেয়াল করেন মানুষটা হঠাৎ করে তার মুখ থেকে জিভ বের করলো এবং নিজের জিভ কামড়ে ধরলো। এবং কামড়ে ধরে তিনি খেয়াল করলেন যে ওই আলোতেই খেয়াল করলেন যে মুখের ভেতরটা আরো কালো হয়ে গেল, মানে মনে হচ্ছে রক্ত বের হয়ে গেছে এবং রক্তটা পড়ছে।
এবং একটা ঘড়ঘড় শব্দ করলো মুখ দিয়ে, এবং এইটা দেখার সাথে সাথে অদিতির মা আবার চিৎকার করে তার মাকে ডাকলো, এবং অদিতির নানু উঠে গেলেন, উঠে তিনি দোয়া পড়লেন এবং তিনি কিছুই দেখতে পেলেন না। তো এই জিনিসগুলা মানে এই দুইটা জিনিস অদিতির মা ওখানে যখন ফেস করলো তখন তিনি প্রচন্ড প্রচন্ড ভয় পেলেন, এবং তিনি তখন প্রায় মানে দোয়া পড়তে থাকতেন সব সময় যখন চলাফেরা করতেন, এবং তার তো কিছু আসলে আগের কিছু এরকম প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স ছিল যেগুলো হতো, এর জন্য তিনি অনেক ভয় পেতেন। তো অদিতির মায়ের সাথে থার্ড যে ইনসিডেন্টটা হয় ওই বাসায়, তার নানু বাসায়, সেটা হচ্ছে ওই বাড়িতে 3টা বাথরুম ছিল। 3টা বাথরুমের মধ্যে একটা ছিল দোতলায়, একটা হচ্ছে নিচতলায়, আর একটা ছিল একটু সামনে, নিচতলায় নেমেই মানে সিঁড়িতে নামলে একটু সামনে পড়ে ওইটা, এবং সেটা একটু কম ইউজ করতো সবাই। তো অদিতির মা যেহেতু তিনি ছোট বাচ্চা নিয়ে চলাফেরা করতেন, তিনি চাইতেন যে তিনি একটু অ্যালপ থাকতে এবং সব মানে একটু ক্লিনার বাথরুমটা বা যেটা মানুষ কম ইউজ করে সেটাকে ইউজ করতে। তো তিনি ওইটাই প্রেফার করতেন। তো একদিন রাতে, তখন রাত এরকম 1টা-1:30 বেজে গেছে, তো তিনি মানে চাইলেন যে তিনি একটু রেস্টরুমে যাবেন। তো তিনি যাবেন, চিন্তা করলেন যে তিনি কি ওপরেরটাই যাবেন, বা সামহাও উনি চিন্তা করলেন আমি বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নেমে যাই, সামনেই তো সিঁড়ির ওই পাশেই তো বাথরুমটা। তো তিনি নেমে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছেন, নেমে আস্তে করে তার কিন্তু তখন আর খেয়াল নেই যে ভয়ের ব্যাপারটা হঠাৎ করে তিনি মনে করতে পারছেন না, বা তার হয়তো মনেই ছিল না। তো তিনি যখন সিঁড়িতে নামছেন, সিঁড়িতে তখন একটা লাল বাল্ব জ্বলছে আর কি, ফিলামেন্টাল লাইট যখন যে ছিল সে সময়কার সেই বাল্ব জ্বলছে, এবং সেটা সম্ভবত খুব অল্প পাওয়ারের, 40 পাওয়ারের, কারণ সে বলেছে খুব অল্প আলোর একটা বাল্ব জ্বলছে সেখানে। তো অদিতির আম্মু উনি নামলেন, নেমে সিঁড়ি দিয়ে নামছেন। উনি যখন নাকি প্রথম সিঁড়িটা ক্রস করে ফার্স্ট ল্যান্ডিং এ আসলেন, তখন উনি একটা শব্দ পেলেন তার পেছনে, খসখস, কাপড়ের খসখস শব্দ। মানে মানুষ যদি মার দেয়া কাপড় পরে, শাড়ি পরে কোনো মহিলা, এবং সে যদি হাঁটা চলা করে যেরকম একটা শব্দ হয় সেরকম, এবং তার সাথে বেশ গয়নার শব্দ আসছে, মানে তিনি হয়তো হাতে চুড়ি পরা বা সামথিং এরকম গয়নার শব্দ। অদিতির আম্মুর আর সাহস হয় না পেছন ফিরে তাকানোর, যে পেছনে কি আছে। তিনি ফিল করতে পারলেন যে তার পেছনে কোনো একজন মানুষ আসছে এবং কোনো মহিলা আসছে, এবং তিনি তার উপস্থিতি বুঝতে পারলেন। তিনি আর তখন ওয়েট করেনি, তিনি ঝেড়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে নিচে চলে গেলেন, যে অদিতির মামা থাকতো, বড় মামা নিচতলায়, সেখানে গেট নক শুরু করলেন, জোরে জোরে গেট নক শুরু করলেন। তো তারা মানে এত জোরে গেট নক, এত জোরে হইচই করে গেট নক শুনে তারা গেট খুললেন, এবং তারা বেরিয়ে আসলেন। কি হলো? তো তিনি বললেন যে এরকম 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 ব্যাপার। তো তার মামা মামি সবাই বললো যে আসলে তুমি ভয় পেও না, এসে তোমার তো উচিত ছিল যে তোমার আম্মাকে ডেকে তারপরে তুমি রেস্টরুমে যেতে হয়, যাই হোক। তো ওনাকে বোঝায়, এবং এরপর থেকে বেশ তাকে দোয়া পড়ে থাকতে বলে, এবং ব্যাপারটা নিয়ে তাকে বলে যে তুমি এটা নিয়ে আর এরকম ভাবে তুমি চলাফেরা করো না, দোয়া পড়ে থাকবা, অনেক কিছু বোঝায় তাকে। তো অদিতির আম্মু মোটামুটি কেয়ারফুল হয়। তো ওনার সাথে আরো নাকি অনেক কিছু ঘটেছে, সেগুলো ওনার এই ইনসিডেন্ট গুলো অদিতি বলেছে। এবং এরপরে যে ইনসিডেন্টটা আসে, সেই ইনসিডেন্টটা ঘটে হচ্ছে অদিতির বড় মামার সাথে একটা ঘটে। অদিতির বড় মামা যেটা করে, ওই বাড়িতে নাকি মানুষের ডাবল দেখা যেত, মানে একজন মানুষকে এক এক জায়গায় দেখা যেত। এটা কিন্তু আপনারা অনেক কাহিনীতেই শুনেছেন এরকম কাহিনী, এটা কিন্তু আছে, আমি নিজেও শুনেছি, এবং এটা এই বাড়িতেও হয়েছে। অদিতির বড় মামা একদিন বাজারে যাবেন, এবং তিনি বাজারে যাওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য ডিসাইড করে উনি বাসায় কথাবার্তা বলে উনি বেরিয়ে যাচ্ছেন পেছনের বারান্দা দিয়ে, পেছনের যে দরজাটা দিয়ে বেরিয়ে উনি চাচ্ছেন যে পেছন দিয়ে ঘুরে তারপর বেরিয়ে যাবেন ওদিক। তো তিনি যখন গেট খুলে বেরোলেন, তখন দেখেন ওই গেটের পাশে একটা ছোট্ট একটা জায়গা ছিল, বসার মহিলারা বসতো মাঝে মাঝে। তো দেখলো সেইখানে তার ছেলে বসে আছে। তো তিনি তার ছেলের দিকে তাকালেন, ছেলেও তার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বললো না। তখন কিন্তু খুব সকাল। তার ছেলে তার দিকে তাকে একটা হাসি দিল, হেসে দিল, মানে মুখ খুলে হেসে দিল, এবং তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন এই অ্যাবনর্মাল অ্যাক্টের জন্য, কিন্তু তখনই তার মনে পড়লো যে বাজারে ব্যাগই তো নেই হাতে, কারণ তখন কিন্তু মানুষ বাজারে ব্যাগ ক্যারি করতো। তো তিনি তাড়াতাড়ি আবার ভেতরে ঢুকে গেলেন। তো তিনি যখন ভেতরে ঢুকে গেছেন বাজারের ব্যাগের জন্য, ভেতরে যেয়ে দেখলেন যে তার বাসার আরো 2-1 জনের সাথে তার ছেলে ওখানে বসে এই টেবিলে বসা। তো এটা দেখে উনি কিন্তু বেশ হকচকিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আসলে ব্যাপারটা কি ঘটলো। তিনি দ্রুত আবার চলে আসলেন, গেট খুললেন, কেউ নাই বাইরে। তো ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি বাইরে গেছিলে একটু আগে? বলে কি না, আমি তো বাইরে ছিলাম না, আমি তো এখানেই বসা।
তো এটা ছিল তার বড় মামার সাথে একটা ঘটা জিনিস। আর তার ছোট মামা যেটা হতো, তার ছোট মামার সাথে 2 দিন ঘটেছে। তার ছোট মামা দোতলার একটা রুমে থাকতো আর কি, ঘুমাতো। তো সেখানে তিনি একদিন এরকম শুয়েছিলেন দুপুরবেলা। দুপুর তখন গড়িয়ে গেছে, আসলে আসলে সময়টা খুব একটা ভালো না, কিন্তু আসলে মানে একটা সময় আছে যে সময়টা দুপুরের পরের একটা সময়, এটা খুব খুব মানে একটা বাজে সময়। অনেকেই এটা বলে আর কি, অনেকেই বলে এই সময়টা ঘুমাতেও হয় না। হ্যাঁ, এই সময়টা আসলে ঘুমাতেও হয় না। তো তার সেই ছোট মামা ঘুমিয়েছিল। তো ঘুমিয়েছিল, হঠাৎ করে তার কেমন খুটখাট শব্দে ঘুম ভাঙে। তো ঘুম যখন ভাঙে তখন সে হঠাৎ করে খেয়াল করে তার যে জানালার কাছে একটা বানরের মতো, মানে আকৃতিটা বানরের মতো কিন্তু মানুষ, হ্যাঁ মানুষ, আকৃতিটা বানরের মতো দাঁড়িয়ে আছে জানালার কাছে। তো তিনি প্রচন্ড ভয় যেটা করেন, হাতের কাছে উনি কিছুই পান না, ওনার পাশে একটা স্যান্ডেল ছিল ওনার পায়ের কাছে, উনি স্যান্ডেলটা নিয়ে ছুঁড়ে মারেন ওটার গায়ে। তো স্যান্ডেলটা ছুঁড়ে মারার পরে দেখে যে সেটা ভ্যানিশ হয়ে যায়, বাতাসে মিলিয়ে যায়, এবং তিনি প্রচন্ড ভয় পান। এবং তারপর থেকে উনি বাসায় দোয়া পড়ে থাকেন সবসময়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা গ্রামের ঘটনা। ঘটনাটা ঘটেছিল বর্তমান সময় যেরকম বর্ষার সময়, সেই বর্ষার সময়ের একটা ঘটনা। সেই দিনের আকাশটা এত বেশি খারাপ ছিল যে একটু পরপর বজ্রপাত হচ্ছিল, বিজলি চমকাচ্ছিল, আর মানে মাঝে মাঝে এমন বেশি আলো হচ্ছিল যে মানে পুরো একদম জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছিল, এরকম আর কি। তো ঘটনাটা হচ্ছে রংপুরের একটা প্রত্যন্ত গ্রামের, মধুপুর চর নামে একটা যে গ্রাম আছে, সেই গ্রামের। আপনি যদি কখনো রংপুর আসেন তাহলে এটা শুনতে পারবেন। তো গ্রামের পাশে ছিল একটা বিশাল বড় বাঁশঝাড়। আপনি রাসেল ভাই, একটা বিষয় আমি বলে রাখি যে গ্রামের কিন্তু অধিকাংশ মানে গ্রামেই বিশাল বড় বড় বাঁশঝাড় থাকে, যে বাঁশগুলো দিয়ে গ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজকর্ম করে আর কি। আর সেই বাঁশঝাড়ের মাঝখানে ছিল একটা পুরনো দিনের কুয়া বা কূপ, যেটাকে আমরা বলি। আগের মানুষ সেখান থেকে পানি তুলে পান করছিল এবং নিত্য প্রয়োজনীয় কাজ সারছিল। তো সেই কুয়াটা এখন আর কি কেউ ব্যবহার করতো না, কারণ লোকজন বলতো ওই কূপের কাছে রাতের পর কেউ গেলে ফিরে আসার বদলে পাগল হয়ে যায়, বা কেউ মারা যায়, আবার কেউ অসুস্থ হয়ে পড়ে। এমন সব ঘটনা সেখানে ঘটতে থাকে, যেই ঘটনাগুলো নিয়ে এলাকার মানুষরা ওই কূপটাকে একটা সময় গিয়ে মানে ব্যবহার করা নিষেধ করে দেয়। তো এক রাত ৩টার সময় আমার বন্ধু নাইম, সে আসলে কি বলবো, ওই কূপটা যে ছিল সেই কূপটা নিয়ে গবেষণা করা শুরু করে দেয়। মানে তার ইচ্ছা হয় যে সে এই যে মানুষ যে মানে এইটা ভাবতেছে যে কুয়োর মানে কূপের মধ্যে এরকম কিছু হয়, বা কূপ থেকে পানি খেলে মানুষ অসুস্থ হয়, এই জিনিসটাকে সে ঘুচানোর চেষ্টা করতেছিল। কিন্তু গ্রামের যারা ছিল, পুরনো মানুষ, প্রবীণ যারা ছিল, তারা তাকে বলেছিল যে তুমি ভুল করেও এটার মধ্যে যাইও না, কারণ এটার মধ্যে খুব খারাপ রকমের একটা জিন বসবাস করে, যারা আয়ত্তে এখন এই কূপটা আছে। তুমি চাইলেও সেটার সমাধান করতে পারবে না। তো নাইম একটু জিদি টাইপের ছেলে, সে বলে যে আচ্ছা ঠিক আছে, গেলাম না, বাদ দিলাম। কিন্তু তার মনে মনে একটা বিষয় থেকেই যায় যে কোনো না কোনো একদিন সে এই কূপটার মধ্যে যাবে এবং এর আসল ঘটনাটা উদ্ঘাটন করার চেষ্টা করবে। যেই কথা সেই কাজ। বর্ষার রাত, হালকা বৃষ্টি পড়ছে, মানুষ বাহিরে বের হওয়ার মতো কোনো চান্স নেই। তো এই রাতটাকে সুযোগ বুঝে নাইম প্রায় রাত 2:50 হাতে মোবাইল, টর্চ, তারপর হচ্ছে আর কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে সেই বাঁশঝাড়ের দিকে। চারপাশে এত বেশি নিস্তব্ধতা ছিল যে এত বেশি মানে চুপচাপ ছিল যে তার যে নিঃশ্বাসটা যে নিচ্ছে, সেই নিঃশ্বাসটার শব্দটাও সে কিন্তু স্পষ্টভাবে শুনতেছে। আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। সাধারণত বর্ষার এই রকম রাতে ব্যাঙের ডাক হয়, কিন্তু সেই ব্যাঙের ডাকের মানে শব্দটাও নাইমের কানের কাছে আসতেছে না। সে মানে মনে মনে ভাবতেছে যে আসলে হয়তো আমার কাছে সবকিছু একটু এলোমেলো লাগতেছে। যাই হোক, সে সবকিছু অপেক্ষা করে সেই বাঁশঝাড়ের দিকে যখন পৌঁছালো, দেখতে পারল যে বাঁশঝাড়ের ভিতর থেকে কেমন যেন একটা শব্দ তার কানে আসতেছে।
এমন রকমের কিছু শব্দ, যেই শব্দগুলো মানে সে আগে কখনো শোনেনি। সে কিন্তু গ্রামের ছেলে, তারপরেও সেরকম শব্দ সে শুনতে পাচ্ছে না। যাই হোক, সে তার কাছে যে টর্চ লাইটটা ছিল, সেই টর্চ লাইটটা দিয়ে বাঁশঝাড়ের ভিতরে কয়েকবার এদিক ওদিক লাইট ফেললো, কিন্তু কোনো রকম কোনো কিছুই সে দেখতে পারল না। তারপর সে কি করলো? তার যে মোবাইলটা ছিল, সেই মোবাইলটা বের করে আ ভিডিও করতে, করতে সেই কূপটার সামনে গিয়ে পৌঁছালো। কূপটা অনেক পুরনো, চারপাশে শ্যাওলা জমে কালো হয়ে গেছে। কেমন বিশ্রী একটা গন্ধ আসতেছে এই কূপটার ভেতর থেকে। ঠিক তখনই তার মোবাইলের একটা শব্দ রেকর্ড হলো। এই শব্দটা খুব নিচু গলায় কেউ যেন একটা বলছে, "পানি দে।" মানে এইরকম একটা শব্দ শুনে নাঈম বেশ খানিকটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে মানে মনের শক্তি দিয়ে বলল, "কে ওখানে? কেউ কি আছো?" কোনো উত্তর নেই। নাঈম ভাবল যে তার কোনো বন্ধু-বান্ধব হয়তো এই বিষয়টা জেনে গেছে এবং তাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করতেছে। কিন্তু সে দেখল হঠাৎ করে কূপের ভেতর থেকে পানিতে, কূপের ভেতর যে পানি থাকে, হালকা, হালকা পানি ছিল, সেই পানির মধ্যে কিছু একটা সপ, সপ শব্দ আসতেছে। সে টর্চ মেরে নিচে তাকাতেই তার শরীর একদমই জমে গেল। কারণ সে যেটা দেখেছিল সেটা তার দেখার কথা ছিল না। সে দেখল কূপের অনেকটা নিচে একটা ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছে। মুখটা ঠিক মানুষের মতো, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ রকমের কালো। আমাদের চোখে যেমন সাদা অংশ আছে, সেরকম কোনো সাদা অংশ নেই। মুখটা ধীরে, ধীরে উপরে উঠতে আ শুরু করলো। নাঈম এটা দেখে বেশ খানিকটা আ ভয় পেয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা ছিল আ ওটা কূপের দেয়াল বেয়ে উঠছে না, সরাসরি বাতাসে ভেসে, ভেসে উঠতেছে। নাঈম এটা দেখে তার পিছু আ হটতে চাইল, তার হাত কাঁপতেছে। তার মোবাইলের স্ক্রিনটা হঠাৎ করেই নিজে, নিজে বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই তার পিছন থেকে একটা মহিলা কণ্ঠ শোনা গেল। মহিলা কণ্ঠটা ঠিক এরকম, "ওকে দেখছিস? এখন তুই আর ফিরতে পারবি না। তোর এখানেই সমাপ্তি।" এটা শোনার পর নাহিম বেশ খানিকটা মানে ভীতু সাব্যস্ত হলো এবং সে ধীরে, ধীরে পিছোতে লাগলো। পিছাতে, পিছাতে আ একটা সময় সে যখন দেখলো যে একটা লম্বা মহিলা দাঁড়িয়ে আছে, চুলগুলো মাটিতে লেগে, লেগে আছে। মুখ একদমই দেখা যাচ্ছে না, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো। নাঈম আ মানে দৌড়াতে লাগলো। ঠিক তখনই বাঁশঝাড়ের সব বাঁশ একসাথে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে যে বিশাল রকমের একটা বাতাস হচ্ছে সেই বাঁশঝাড়ের ভিতরেই শুধু। এবং তার এটাও মনে হচ্ছে যে শত, শত মানুষ একসঙ্গে নাঈমের সঙ্গে কথা বলছে, নাঈমকে ধরার জন্য আক্রমণ করছে। ঠিক এই সময় নাঈম তার সেন্স হারিয়ে ফেলে এবং পরদিন সকালে যখন মানুষ তাকে দেখতে পায়, অজ্ঞান অবস্থায় তাকে মানে অজ্ঞান থেকে জ্ঞান ফিরানোর পর আসলে তাকে জিজ্ঞাসা করে গতরাতে কি হয়েছিল? সে বলে সবকিছুই মোবাইলে রেকর্ড করা আছে। তো যখন তার মোবাইলটা খুঁজে বের করা হয়, কিন্তু মোবাইলের ভিডিও চালু করলে দেখা যায় সেখানে শুধুমাত্র আ কালো অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিছুই শুনতে পাওয়া যায় না। এটা দেখার পর নাইমা আরো বেশি ভয়ানক মানে আতঙ্ক হয়ে যায়। কারণ গত রাত্রে যেই ঘটনাগুলো তার সঙ্গে ঘটে গেছে তার কিছুই সেখানে দেখা যাচ্ছে না। এই ছিল ঘটনা। তো রাসেল ভাই যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি আমি। এই ঘটনাগুলোর মধ্যে থেকে ছিল আরজে রাসেল ভাই, আরজে আপনার ভাই, ডক্টর আলী বাবু ভাই, আরজে শাফিন ভাই সহ আরো অনেক অনেক জনের ভয়ানক ঘটনাগুলো। আর দর্শক, এর মধ্যে কিন্তু আমিও কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এই ঘটনাগুলো থেকে কোন ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, কোন ঘটনা থেকে ভয় পেয়েছেন, কোন ঘটনাটি আপনার জীবনের সাথে লেগেছে, কোন ঘটনাটি আপনার অতীতের কোনো একটা সময়কে জানান দিয়ে গেছে, এমন কোনো যদি ঘটনা আমাদের আজকের এপিসোডের মধ্যে থেকে থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদেরকে জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের যদি এরকম কোনো ভয়ানক ঘটনা থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আপনাদের ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। আর দর্শক, এরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে আসা বেল আইকন বাটনটি কিন্তু অন করে রাখতে হবে, না হলে আমাদের এপিসোডগুলো কিন্তু আপনাদের কাছ থেকে মিস হয়ে যেতে পারে। আর অবশ্যই আপনারা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমরা প্রতি রাত্র
10টার সময় এই রকম ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি। শুধুমাত্র বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়েই আমাদের এপিসোডগুলো তৈরি করা হয়। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি শেষ করবো এখানেই। আমরা দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক 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 ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ থেকে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে যেই আপনারা শুনতেছেন ভয়ের ঘটনাগুলো, সেই ঘটনাগুলো শোনানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ।